ওকে, আজকে 8 ফেব্রুয়ারি আমাদের বিসিএসএবি ট্রান্সটিভ ওয়েব ডিজাইন বেস 1 এর আজকে 16তম ক্লাস। তো আমরা হ্যাঁ বেস 3 এর ওকে ফাইন। আমরা হচ্ছে গতকালকে সিএসএস নিয়ে কাজ করতেছিলাম, তো আজকে সিএসএস কন্টিনিউ হবে। আমরা সিএসএস এর বেসগুলো ঠিকঠাক করি, তারপর ডিজাইনে যাব আর কি, মেন কোর ডিজাইনে আমরা চলে যাব। তো আমরা আজকে প্রজেক্ট ক্রিয়েট করতেছি আমরা ডে 16। ওকে, আমার নরমালি হচ্ছে প্রথমে কি লাগবে আমাদের, যদি আমরা স্ট্রাকচারগুলো করে ফেলি, ইন্ডেক্স ফাইল অথবা একটা HTML ফাইল আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই এটাকে শর্টকাট। তাই একটা ফোল্ডার লাগবে আমাদের সিএসএস ফোল্ডার। এটা কেন, আমাদের হচ্ছে যতগুলা রিসোর্স আসবে সেটা যে রিসোর্সই হোক না কেন, এগুলো সবগুলো আমরা কি ক্যাটাগরাইজ করে রাখবো শুরু থেকেই। হ্যাঁ, এলোমেলোভাবে কাজ করার দরকার নেই, ওভার যেটা করবো একবারেই। এটার মিনিংফুল নাম দিতে হবে, আর এক্সটেনশন হবে কি ডট সিএসএস। ওকে, ডট সিএসএস না হলে এটাকে রিড করা পসিবল না, চিনবে না। এখন যেটা করতে হবে, প্রথমে কি করতে হবে আমাদের, এই সিএসএস এর সাথে এটা লিংক করাই দিতে হবে। এটা আমরা কিন্তু অলরেডি কিন্তু বুঝে গেছি গতকাল। তো লিংকটা করাই দিই, আর লিংক করানোর পরে এটা কিন্তু একটা নাম আছে এটার, সেটা আমরা কাল দেখি না, আজকে আমরা দেখবো আর ডিপলি আমরা আলোচনা করবো আজকে। তো এগুলোকে আমরা এখনো পর্যন্ত আমরা নোটপ্যাডে কাজ করব, দেখা যাক সামনে কতদিন যাওয়া যায় নোটপ্যাড দিয়ে। আমাদের প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা HTML যেভাবে করতাম ওইভাবে করে দেবো আমরা। HTML এ কোনো চেঞ্জ নাই, HTML শুরু, HTML কি শেষ। হ্যাঁ, তারপর আমাদের কি আসবে, প্রথমে তার হচ্ছে ব্রেন, হেড শুরু, হেড শেষ, দেন তার বডি শুরু, বডি শেষ। আবার এই যে আমরা কোড করতেছি, এটা কোন ভার্সনের কোড, HTML5 এর কোড, 4 এর কোড, XHTML এর কোড, কার কোড, এই জন্য আমাদের এখানে ডিক্লারেশন লাগবে। এটা আমরা কোড করি কার, এটা HTML এর জন্য কি ডক্টর HTML। হ্যাঁ, এটা ছোট হাতে লেখা ভালো, আপনারা ছোট হাতে লিখবেন। জি জি, না এটা ট্যাগ না কোনো, এই জন্য আমরা এটা ধরতেছি না, এটা কোনো ট্যাগের মধ্যে এটা আমরা গুনতেছি না আর কি, এটা বাদ, ট্যাগ না এটা। জি, তুমি যে আমরা ডিক্লারেশনটা দিলাম, ডিক্লারেশনটা যদি না দিলাম তাহলে তো HTML এর যতগুলো ভার্সন আছে সবগুলো। হ্যাঁ ভাই, কথাটা বলছে এটা বুঝছো সবাই। এখানে যদি আমরা যদি না দেই, আমাদের ওয়েবের জন্য অথবা হচ্ছে ওয়েব ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এদের জন্য হচ্ছে যে সার্ভার কোনটা, সার্ভার হচ্ছে যে ব্রাউজার। হ্যাঁ, যে ওয়েব ব্রাউজারগুলো আমরা ইউজ করি এগুলো হচ্ছে এদের জন্য কি সার্ভার। এই সার্ভারের ব্রেনের মধ্যে HTML এর সবগুলা ভার্সন আছে, CSS এর সবগুলা ভার্সন আছে, JS এর সবগুলা ভার্সন আছে, সে সবগুলো ভার্সন রিড করতে পারে। যদি আমরা এখানে ডিক্লারেশন না করি, তাহলে কি করে এই সার্ভারগুলা যত ভার্সন আছে সব ভার্সনের সাথে কি HTML এর কম্পেয়ার করবে, হেড রে কম্পেয়ার করবে, বডি কম্পেয়ার করবে, মানে যতগুলো কোড থাকবে এখানে সব কোডের সাথে কম্পেয়ার করবে। হ্যাঁ, না প্রায়োরিটির বিষয় না, সে তো মনে করেন যেহেতু তার কাছে কোনো ইনস্ট্রাকশন নাই, তাহলে সে সবগুলো ভার্সনের সাথে এগুলো রিড করাবে, কম্পেয়ার করবে। এটা করতে গেলে আমাদের টাইমটা কিন্তু লস হবে। যখন এখানে আমার 4টা লাইনের কোড, এই লাইনটা কিন্তু আমার 4000 হতে পারে, আরো বড় হতে পারে। যখন বড় একটি স্ক্রিপ্ট, আবার এটার মধ্যে অনেক রিসোর্স চলে আসছে, HTML এর সাথে CSS চলে আসবে, অনেকগুলো JS চলে আসবে। এগুলোর যদি আমরা ডিক্লারেশন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের টাইম লস হবে। এটাকে একটা সাইট রান হতে টাইম বেশি লাগবে, সেটা হতে পারে 2 সেকেন্ড 3 সেকেন্ড। এটাও কিন্তু অনেক সময় বড় একটু গ্যাপ তৈরি করে দেয়, 2 সেকেন্ড 3 সেকেন্ড। তো এগুলো করা যাবে না আর কি, সেজন্য ডিক্লারেশনটা করতে হবে, ব্রাউজারকে রাইট ইনস্ট্রাকশন দিতে হবে। টাইটেল ক্লোজ। ওকে, এরপরে কি লাগবে ভিতরে, মানে আমাদের এখানে মিনিংফুল একটা নাম লাগবে। ওকে, ওকে শেষ। এরপরে আমরা এখানে হচ্ছে আমাদের যে বডি, এখান থেকে হলো আমাদের সিএসএস লেখা শুরু। এই বডি থেকে শুরু করে এটার মধ্যে যা কিছু থাকবে সবার জন্য আমরা সিএসএস লিখতে পারবো, এর বাইরে কোনো লিখতে পারবো না। কারণ হচ্ছে আমরা আমাদের এই ভিউ পোর্টে যা কিছু আমরা দেখতে পাই এগুলো কোথেকে আসে, এটা আসলে বডি থেকে, বডি মানে হচ্ছে কি এই অংশ থেকে আসে। তাহলে আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে হবে এখান থেকে, যেহেতু আমরা এইগুলা দেখতে পাই না নরমালি, জাস্ট এটা দেখতে পাই, তাও কিন্তু ভিউ পোর্টের বাইরে উপরে টাইটেলে দেখতে পাই আমরা, জাস্ট ভিউ পোর্টের মধ্যে দেখতে পাচ্ছি না। ভিউ পোর্টের মধ্যে যা দেখতে পাই সেটা হলো কি বডি টু বডি, এবং এটার ভিতরে যা আছে ওগুলো। তাহলে যা দেখতে পাই ওটার মধ্যে কিন্তু আমরা রং করতে পারবো, ডিজাইন করতে পারবো। যেটা আমরা দেখতে পাচ্ছি না ওটার মধ্যে ডিজাইন করার তো সুযোগ নাই। ওকে, তাহলে আমরা এখানে ডিজাইন করতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি বডির মধ্যে কোনো ডিজাইন করি, তাহলে সেটা কেমন হতে পারে, ব্যাকগ্রাউন্ড রেড, আমাদের একটা আউটপুটে আসে, এটা কি আসবে? আচ্ছা, এটা আসবে না।
ওকে ফাইন, কেন আসবে না সেটা বলার আগে আমরা একটা রান করে নিই এটারে। বডির মধ্যে কিছুই আসে নাই, তার আগে আমরা একটু W3 স্কুলে যাই। W3 স্কুল HTML ডিফল্ট, এখানে আমরা লিখে দিই CSS ডিফল্ট, তাহলে CSSটা চলে আসবে ডিরেক্টলি। আর এখানে আমরা সিলেক্টরটা ধরি। ওকে, এখানে হচ্ছে যে আমরা জানছিলাম কি CSS কি, CSS হচ্ছে কি সিলেক্টর বেসড স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। সিলেক্টর বেসড মিন্স এখানে আমরা অনেক সিলেক্টর পাবো, আমরা এখানে সিলেক্টর নিয়েই কাজ করব। CSS এর মধ্যে একটাই কাজ করার মধ্যে কম্পোনেন্ট আছে, তার নাম হচ্ছে কি সিলেক্টর। সিলেক্টর আবার অনেক রঙের হতে পারে, অনেক ডিজাইনের হতে পারে, মানে অনেক ধরনের হতে পারে। সেই ধরনগুলো কি হচ্ছে প্রকারভেদ, সিলেক্টরের প্রকারভেদ। প্রকারভেদ গুলো কয়টা? 5টা আমরা পাই। সিম্পল সিলেক্টর, কম্বাইনেটর সিলেক্টর, সুডো সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, এটা সুডো ক্লাস সিলেক্টর বলতে পারি। এরপরে কি অ্যাট্রিবিউট সিলেক্টর। আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে সিম্পল সিলেক্টর। সিম্পল সিলেক্টর তিন ভাবে কল করা যাচ্ছে। একটা হচ্ছে কি HTML ট্যাগ নেম দিয়ে, এটা শুধু নেম বলে, এটা HTML ট্যাগ নেম। আর একটা হচ্ছে আইডি দিয়ে কল করা যাচ্ছে, একটা হচ্ছে কি ক্লাস দিয়ে কল করা হচ্ছে। এগুলো আসলে তিনটাই আমরা নাম দিচ্ছি, প্রতিটা এলিমেন্টকে নাম দিচ্ছি। কোনোভাবে আমরা কি নাম না দিয়ে সরাসরি তার যে নাম থাকে সে নাম ধরে ডাকতেছি। যেমন হচ্ছে কি বডি HTML ট্যাগ নেম, এই ট্যাগ নেম ধরে ডাকলেও কিন্তু কি এলিমেন্টটা কথা বলবে। আবার মনে করো যে আমাদের কি অনেক সময় আমাদের এই যার ডাক নাম যেটা তার ওই নামে ডাকতে ভালো লাগে না, তো তখন তারা নাম দেই। এর নামটা দুইভাবে দেওয়া যায়, কখনো আমরা কি আইডি দিয়ে তাকে নাম দিতে পারবো, তাহলে সেটা ইউনিক একদম। হ্যাঁ, এটা অন্য কেউ ডাকতে পারবে না, যাতে আপনি ডাকতেছেন সেই জানে, শুধু আর কেউ জানে না, এরকম একটা বিষয় আর কি। এগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসের কথাবার্তা, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে যে আপনিও জানেন আবার সে অন্য কারো বলে দিচ্ছে যে আমার ওই ওই নামে ডাকে, এরকম বিষয়টা। ওকে জি, দেখা গেল এটা করা যাবে না, এটা রুলস এর বাইরে, ঠিক আছে। তার রিলেশন থাকবে না, ব্রেক হয়ে যাবে, ব্রেকআপ। ওকে, আর ক্লাস হলে কি হবে, ক্লাস দিয়ে আমরা কি এই এলিমেন্টকে, যে কোনো এলিমেন্টকে আমরা যে কোনো নাম নিয়ে ডাকতে পারবো, আবার ওই নামটা অনেককে দিয়ে দিতে পারবো। ওকে, এইগুলো হচ্ছে যে কার কাজ, সিম্পল সিলেক্টরের কাজ। এখন এটা কিভাবে হয়, আমরা যদি নেম দিয়ে করি, মানে HTML ট্যাগ নেম, নেম মানে কি HTML ট্যাগ নেম, এটা সিম্পল সিলেক্টর পার্ট। HTML ট্যাগ নেম দিয়ে আমরা একটা এখানে কোড করে ফেললাম। আপনি সিলেক্টরের স্ট্রাকচার কিরকম, সিলেক্টরের নাম থাকবে, কার্লি ব্র্যাকেট শুরু শেষ, মাঝখানে এই সিলেক্টরের জন্য যত ডিজাইন প্রয়োজন, যত স্টাইল প্রয়োজন, সবগুলো আমরা কিভাবে প্রপার্টি আর ভ্যালু আকারে দিয়ে দিব। প্রপার্টি ভ্যালুর মাঝখানে একটা কি থাকবে, ক্লোন থাকবে, আর প্রতিটা প্রপার্টি ভ্যালু শেষে একটা করে সেমিক্লোন থাকবে। আর এরপরে আরো যদি প্রপার্টি ভ্যালু আসতে চায়, সবগুলো একটা একটা করে কি জাস্ট এখানে এন্টার করবে, নতুন করে নিউ লাইন আমরা লিখতে থাকবো, এন্টার করবে, নতুন করে নিউ লাইন আমরা লিখতে থাকবো। এটা হচ্ছে প্রসেস। ওকে, এবার আমাদের এখানে আমরা বডি লিখলাম, এখানে আমাদের শর্ত অনুযায়ী, আমাদের থিওরি অনুযায়ী এখানে কিন্তু বডি আউটপুটে চলে আসার কথা উচিত, কিন্তু এটা আসতেছে না। কারণ হচ্ছে যে এই ফাইলের সাথে এই ফাইলের কোনো সম্পর্ক নাই। আমরা যদি এখানে একটা ইমেজ ফাইল অ্যাড করতে চাই, যেভাবে ইমেজ ফাইলটা এখানে অ্যাড করে দিতে হবে, আদারওয়াইজ আসবে না। একইভাবে এই CSS ফাইলটা যদি আমার HTML এর সাথে কি কানেক্টেড না থাকে, এটার যে আউটপুট বা ইনপুট বা যে স্টাইলগুলো দেওয়ার কথা HTML কে, সেগুলো সে কি দিতে পারবে না। তাহলে আমাদের লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করার জন্য কি করতে হবে, লিঙ্ক শুরু করব আমরা, লিঙ্ক ক্লোজ করব। ক্লোজ নাই তাহলে এইভাবে ইয়া করতে হবে আর কি। এরপরে আমরা লিঙ্ক অ্যাড করার জন্য আমাদের ইউজ করতে হবে হাইপার রেফারেন্স, HREF, যেমন আমরা অ্যাঙ্করটাকে ইউজ করি, সেম প্রসেস। আবার একটু খেয়াল করেন, আমরা একটা রুট ফোল্ডারে চলে যাই। আমাদের এটা আমাদের রুট ফোল্ডার এখন জন্য, এখানে কোনো কি CSS ফাইল নাই। CSS ফাইল কোথায় আছে, CSS ফোল্ডারের ভিতরে আছে। CSS ফোল্ডারে যেতে হবে, দেন এই ফাইলটা উইথ এক্সটেনশন আমাদেরকে কি নিয়ে নিতে হবে। আমরা ভিতরে ফোল্ডারের ভিতরে গেলাম, STUL ফাইল নেম উইথ এক্সটেনশন, কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হয় নাই, হ্যাঁ ওকে গ্রেট, হয়ে গেল। আসলাম, তাও কিন্তু আমরা আউটপুট পাচ্ছি না। কারণ কি, কারণ হচ্ছে রিলেশন বলে দেওয়া নাই। ওকে, রিলেশনটা বলতে হবে, বুঝতে হবে। রিলেশন হচ্ছে কি এই স্টাইল শিটের সাথে আমাদের HTML এর যে রিলেশন, সেটা হচ্ছে কি স্টাইলের রিলেশন, স্টাইল শিটের রিলেশন। এটা বলে দিতে হবে কি হবে, রিলেশন এর অ্যাট্রিবিউট হচ্ছে কি রিল, REL, আর এখানে জাস্ট বলে দিবেন স্টাইল শিট, STYLESHET শিট, স্টাইল শিট। হ্যাঁ ওকে, তাহলে এইটা পেলো, পেয়ে বুঝলো যে এর সাথে রিলেশন কি স্টাইল শিটের রিলেশন, অন্য কোনো রিলেশন না। তাহলে দেখবেন যে এই কি আউটপুটটা দিয়ে দিচ্ছে। ওকে, কিভাবে দিল, এই যে বডি, এই বডির সাথে এই বডি কি ম্যাচ করতেছে না, মিলতেছে না, সেম টু সেম, মিললেই কিন্তু কি তারপরে আউটপুটটা দিবে, আদারওয়াইজ আউটপুটটা দিবে না। এবার যদি আমরা মনে করলাম যে এই বডির নাম ডাকতে ইচ্ছা করতেছে না, তাহলে তখন কি করবেন, তখন তার কি একটা আইডি দিতে পারেন, এইভাবে
যে কোনো নামের, মানে আমি বডিকে বডি নামের আইডি দিলাম, বডি এটা হচ্ছে ডিফল্ট HTML নেম। এবার আমি একটা আইডি দিলাম, তার নাম কি বডি। এই যে যদি আমরা আইডি দিয়ে বডি দিয়ে বা আইডি দিয়ে যদি কল করি, কোন একটা নাম আইডি দিয়ে যদি কল করি, সেটা আমরা সিএসএস কিভাবে ডিক্লেয়ার করতে পারি? আমরা জাস্ট সেম প্রসেস হবে, সিলেক্টর কল করার প্রসেস কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, জাস্ট এখানে নাম হবে আর এখানে প্রপার্টি ভ্যালু। তবে চেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে যদি এখানে আইডি থাকে, সিলেক্টরটা এখানে জাস্ট একটা হ্যাশ বসে যাবে, সিম্পল, শেষ। আর এখানে যেটা আসবে আপনি সেটাই আমাদের কি ওই আসে, যেহেতু এখানে এই আইডির সাথে এই আইডি কি ম্যাচ করতেছে, নামটা সেম টু সেম আছে, তাহলে এই আসলে কি এখন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, দেখি পাই কিনা। পেয়ে গেছে, ওকে। এবার মনে করেন যে হচ্ছে যে আপনার এই বডিকে হচ্ছে আইডি দিয়ে কল করতে ইচ্ছে করতেছে না, বা আপনার প্রয়োজন নাই, আপনি ক্লাস দিয়ে কল করবেন। ক্লাসের নাম দিলেন কি বডি। তাহলে আমি বলবো যে হচ্ছে যে এই সিলেক্টরটা ডিক্লেয়ার করার প্রসেসটাও সেম টু সেম, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যদি আমরা কোনো একটা এলিমেন্টকে ক্লাস দিয়ে কল করি, হ্যাঁ, অথবা ক্লাস দিয়ে তার একটা নাম দিয়ে দিই, তাহলে সে ক্লাসটা যখন আমরা সিএসএস এ আসবো, তার ডিক্লারেশনের শুরুতে একটা বলবে ডট। সিম্পল প্রসেস। ক্লাসের ক্ষেত্রে ডট আইডির ক্ষেত্রে এটা হ্যাঁ সিম্পল প্রসেস। সিলেক্টর লেখার কি সিস্টেমটা সেম। এটা বারবার বলার কারণ হচ্ছে কি, যেটা আপনার বিষয়টা একদম ব্রেনের মধ্যে একদম ঢুকে যায়। একদম সিম্পল একটা প্রসেস, সিলেক্টর লেখার সিস্টেম একদম সেম। সিলেক্টরের নাম যেটা হবে সেটা যেন এখানে কারোর সাথে কি ম্যাচ করে, আর এটা যদি ডিফল্ট নাম হয় তারাই কিছুই বসবে না। যদি এটা যদি কি আমরা ক্লাস দিয়ে কল করি, তাহলে ডিক্লারেশনের সময় এখানে আগে দিয়ে কি বসবে, একটা ডট বসবে। আর আমরা যদি এটাকে কি আইডি দিয়ে কল করি, তাহলে ডিক্লারেশনের সময় সিলেক্টরের আগে একটা হ্যাশ বসবে, সিম্পল। হ্যাঁ, এরপরে যেটা নাম থাকবে নামের সাথে অবশ্যই ম্যাচ করবে, নাকি? ম্যাচ করলে এখানে আমাদের আউটপুটটা চলে আসবে। ঘটনা ক্লিয়ার? আপনারা এই একটুক কাজ একটু সবাই নিয়ে আসেন তো এইভাবে কাজটা। এখানে তিনটা কাজ করেন, আমি একটু দেখে দিই। এইভাবে একটা না করে তিনটা করেন। একটা H1 নেন, একটা H1 নেন, এই H1 কে ডিফল্ট রাখেন, ওই যে কালকে আমরা যেভাবে করছিলাম আর কি, ডিফল্ট রাখেন। এবার একটা S2 নেন, S2 এর মধ্যে আইডি দেন, এরপর হচ্ছে যে একটা S3 দেন, S3 এর মধ্যে ক্লাস দেন। ওকে, নামগুলো সেম রাখেন। ওকে, এবার হচ্ছে যে এটাকে আমরা কি যদি ডিফল্ট রাখি, ডিফল্ট দিয়ে কিভাবে কল করতে হবে, ডিক্লারেশন করতে হবে আপনারা জানেন। আইডি দিয়ে কিভাবে আমরা অলরেডি কল করে ফেলছি, কিভাবে ডিক্লারেশনে আপনারা জানেন। ক্লাস দিয়ে আমরা অলরেডি কল করে ফেলছি, কিভাবে সিএসএস ডিক্লেয়ার করতে হবে এটা আপনারা জানেন। হ্যাঁ, তারপর আমি করতেছি, তারপর আপনারা করতে পারেন। এখানে আমি বডির এখানে ইয়েলো কালার রাখি, অথবা কোনো কালার রাখলাম না, এটা বাদ দিই। H1 ডিফল্ট ট্যাগ নেম। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম কি, শুধু কালার লিখবো। কালার আর ফন্ট সাইজ লিখে দিই, কালার রেড, গ্রিন, যেভাবে আপনাদের মন চায়। আমি যে ভ্যালুটা দিব আপনারা এই ভ্যালুটা দিন, আপনারা আপনাদের মতো করে ভ্যালু দেন। ওকে ওকে, এরপর হচ্ছে S2 সেম জিনিস, জাস্ট হলো S2 যদি যেহেতু আইডি দিয়ে কল করা, এখানে হ্যাশ দিয়ে ডিক্লারেশন করতে হবে। এটা যে S3 যেহেতু হচ্ছে কি ক্লাস দিয়ে কল করা, এখানে কি S3টাকে আমরা ডট দিয়ে ডিক্লেয়ার করতে হবে। শেষ, আমার কাজ শেষ। আপনারা আবার একটু এটার প্রসেসটা নিয়ে আসেন। এই যে হয়ে গেল তিনটা তিন রকম চেহারা। এগুলোর সবগুলোর নাম একই রাখি। ওকে, সবটাই হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আপনারা একটু করেন প্লিজ সবাই। ওকে ফাইন, একটু দিয়ে খেয়াল করেন, আমরা এখানে যা কিছু করলাম, এর মানে এ না যে আমরা শুধু কি H1 এর মধ্যে দিতে পারবো,
S2 এর মধ্যে আইডি ইউজ করতে পারবো, S3 এর মধ্যে কি ক্লাস ইউজ করতে, এর মানে এটা না। আমরা যে ড্রা করলাম তার মানে কি, আমরা চাইলে যে কোনো এলিমেন্টের মধ্যে তার জাস্ট কি ট্যাগটা নামটা দিয়ে আমরা সিলেক্টর লিখতে পারবো। যে কোনো এলিমেন্টের মধ্যে আমরা চাইলে কি আইডি কল করে সে আইডি ধরে আমরা সিলেক্টর লিখতে পারবো। আমরা যে কোনো এলিমেন্টের মধ্যে ক্লাস কল করে সে ক্লাস ধরে আমরা কি সিলেক্টর লিখতে পারবো। এটা মানে হচ্ছে এটা। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকলে আগানো যাবে না। আমরা আবার আলাদা মানে একসাথে চলে আসলাম। এবার আমরা হচ্ছে একটু W3 স্কুলে যাই। W3 স্কুলে যাই একটু একটু আগাই। হ্যাঁ, আমাদের যে একটু প্রপার্টি শিখতে হবে আমাদের। এখানে যে আমরা দেখেন জাস্ট দুইটা প্রপার্টি ভ্যালু ইউজ করলাম, এই প্রপার্টি ভ্যালুগুলো আমাদেরকে আউটপুট দিয়ে দিচ্ছে। এরকম অনেক প্রপার্টি ভ্যালু আছে। আর একটা ব্যাপার, আমরা গত ক্লাসে এই প্রপার্টি ভ্যালুগুলোর সাথে একটা জিনিসের হচ্ছে যে মিল পাইছিলাম, সেটা কি খেয়াল আছে? প্রপার্টি ভ্যালুগুলোর সাথে কোন একটা বিষয় HTML কোন একটা বিষয়ের মিল পাইছিলাম, অ্যাট্রিবিউট, রাইট? আমরা যেভাবে হচ্ছে যে HTML অ্যাট্রিবিউট লিখি, আমরা এখানে হচ্ছে প্রপার্টি ভ্যালু লিখলাম। এই প্রপার্টি ভ্যালুগুলো কি করতেছে, HTML এর ডিফল্ট যে প্রপার্টিগুলো আছে বা ফিচারগুলো আছে সেগুলোকে ওভাররাইড করতেছে, অথবা ওই ডিফল্ট ফিচারগুলোর সাথে আরো কিছু ফিচার অ্যাড করে দিচ্ছে। এটা হচ্ছে না, না বলে আমরা এটা দিয়ে কি করতাম, এখানে এটার মধ্যে আমরা যদি দিয়ে দিই বিজে কালার, এটা একটা কিন্তু কি অ্যাট্রিবিউট, রাইট? এখানে কালার কি ছিল, রাইট, ওকে ফাইন। বিজে কালার এটা হলো অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটে কি করতেছিল, কি করে অ্যাট্রিবিউটে, এটা হচ্ছে যে এই HTML ট্যাগের বা এলিমেন্টের ডিফল্ট যে ফিচার বা প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো আছে ওটার সাথে কিন্তু কি আর একটা বৈশিষ্ট্য অ্যাড করে দিচ্ছে। সিএসএসটা একই কাজ করতেছে। এই সিলেক্টরটা যে HTML এর সাথে বা যে এলিমেন্টের সাথে এসে অ্যাড হচ্ছে সেই এলিমেন্টের মধ্যে এই ফিচারগুলো অ্যাড করে দিচ্ছে না? তাহলে অ্যাট্রিবিউট যে কাজ করতেছে আমাদের এই প্রপার্টি ভ্যালু বা সিলেক্টরে কি সেম কাজটাই করতেছে, জাস্ট দুইটার রূপ দুই রকম আর কি। আপনাদের বিজি কালার কিভাবে কাজ করে, আমার কাজ করে না কেন? কে জানে বলছিলেন বিজি কালার কাজ করে, দেখছিলাম অনেকের কাজ করতেছে, ঘটনা কি? হাইপেন, হাইপেন দিলে তো আসবেই না। আমি যেটা এটাতে বাদ হয়ে গেছে, কিন্তু অনেক দেখলাম কাজও করতেছে, কারবার কি আসেই না। না, ব্যাকগ্রাউন্ড কালার লিখলে আসবে না, এটা অ্যাট্রিবিউটের নেম বিজি কালার, এটা বাদ হয়ে গেছে এটা। যাই হোক, তবে হচ্ছে তো অ্যাট্রিবিউট আর হচ্ছে কি প্রপার্টিবল রিলেশনটা বুঝতে হবে, একই জিনিস, সেম জিনিস একদম। আচ্ছা, এরপরে একটু আসি, আর একটু কথাবার্তা বলি এবার। আমাদের সিএসএস আমরা যেটা করলাম, এই সিএসএস এর একটা নাম আছে। সিএসএস হচ্ছে তিন ধরনের, সিএসএস তিন ধরনের, ঠিক আছে? একটার নাম হচ্ছে যে ইন্টারনাল, একটার নাম হচ্ছে যে এক্সটার্নাল, একটার নাম হচ্ছে ইনলাইন। আমরা যেটা করলাম এটা হচ্ছে এক্সটার্নাল, এটা। আর এটা হচ্ছে যে কি প্রফেশনাল। আমরা সবসময় এক্সটার্নাল সিএসএস করব, এই জন্য প্রথমে আমরা এক্সটার্নাল শিখলাম, কোনো কিছু না বলেই শিখে ফেললাম। এটা লিংকটা কই জানে গেল, এই যে এটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। কেন এটা এক্সটার্নাল সিএসএস দেখেন, এটা কিন্তু আমাদের HTML ফাইল থেকে সরাসরি কিন্তু রান করতেছে না। কিভাবে রান করতেছে, একটা বাইরের অতিরিক্ত এক্সট্রা একটা লিংক, যেটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল লিংক, এরকম একটা লিংকের মাধ্যমে সে রান করতেছে। এক্সটার্নাল ফাইলটা কোথায় আছে সেটা কিন্তু সরাসরি কি আমাদের ওই ইন্ডেক্স ফাইলের মধ্যেও নাই, এটা বাইরে একটা ফোল্ডারের মধ্যে আলাদা করে আছে। তাহলে এটা খুব সহজে বোঝা যাচ্ছে কি এটা একটা আলাদা একটা বিষয়, এক্সটার্নাল একটা বিষয়। এই জন্য এটা এক্সটার্নাল লিংক বা এক্সটার্নাল ফাইল, এক্সটার্নাল সিএসএস এটা আমরা বলতে পারি। আবার এখানে যে কাজগুলো করলাম না, মনে করেন যে এগুলা নাই, আর এখানে এখানে এগুলা নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা করে ফেলছি, দেখেন এটা সিএসএস এর কমেন্ট করা। সিএসএস এর কমেন্ট আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে যতটুকু আমাদের হচ্ছে যে কি কমেন্ট করা দরকার, সেটা হতে পারে পুরো একটা সিলেক্টর, হতে পারে পুরো একটা কি সিএসএস ফাইল, হতে পারে একটা মাত্র প্রপার্টি ভ্যালু, যারাই করি না কেন তার আগে দিয়ে কি লাগবে, শুরুতে একটা স্ল্যাশ দিবেন, স্টার দিবেন, শেষে যেখানে আমাদের চাহিদা শেষ, রিকোয়ারমেন্ট শেষ, কাজ শেষ, দরকার শেষ, সেখানে এসে কি একটা স্টার দিবেন, একটা স্ল্যাশ দিবেন। তাহলে অতটুকুই আমাদের কি ডিসেবল থাকবে বা কমেন্ট করা থাকবে, আর বাকিগুলো অ্যাক্টিভ থাকবে। ক্লিয়ার? এটা হতে পারে কি পুরা দুনিয়াদারি সবকিছু, হতে পারে একটা টেবিল, একটা মাউস, একটা রুম, এরকম হতে পারে আর কি বিষয়টা। ক্লিয়ার? আমরা এখানে আসি, এখানে আসলে কি স্টার ডট না হ্যাশ না স্টার, স্টার হ্যাশ সরি স্ল্যাশ স্টার, আবার শেষে কি স্টার স্ল্যাশ, শেষ স্টার স্টার স্ল্যাশ। ওকে,
ওকে, আমি এখন পুরোটারে অফ করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে কি স্ল্যাশ স্টার আর শেষে যেখানে আমাদের কি কাজ শেষ সেখানে এসে তাহলে আমার এটা আর কিন্তু আর পাবে না, শেষ। আবার নর্মাল ভিউতে আমরা চলে আসলাম। একটু বুঝি প্লিজ, এদিকে একটু খেয়াল করেন। সেম কোডটাই যদি হচ্ছে আমি কি সিএসএস ফাইলে এইচটিএমএল ফাইলে লিখি, সিএসএস ফাইলে না লিখে, তাহলে সেটা হয়ে যাবে এখন ইন্টারনাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস একই, একদম সেম টু সেম। শুধু পার্থক্য একটাই, এক্সটার্নাল সিএসএস এ কি আলাদা একটা ফাইল সিএসএস ফাইলে কোড লেখা হচ্ছে, আর ইন্টারনাল সিএসএস এ এইচটিএমএল ফাইলের মধ্যে সিএসএস লেখা হয়। আর বাদ বাকি সব কিছু সেম। কেমন বিষয়টা দেখেন, আমি হেডের মধ্যে একটা ট্যাগ আনবো, সেই ট্যাগটার নাম হচ্ছে স্টাইল। শুরু করব ট্যাগ যেহেতু, তাহলে কি শেষও করতে হবে। এটাকে আমরা বলতে পারি কি সিএসএস ট্যাগ বলতে পারি, স্টাইল ট্যাগ বলতে পারি, নাম হচ্ছে স্টাইল ট্যাগ নাকি। এখানে এসে দেখেন H1 না, H1 যদি আমরা এখানে কি সিলেক্টর কিভাবে লিখছিলাম, যেভাবে লিখছিলাম সেম টু সেম এভাবে লিখে দেন। আমি লিখলাম না, কপি পেস্ট করলাম এটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল, ঠিক আছে। জাস্ট কি হচ্ছে হেড সেকশনের মধ্যে স্টাইল নামে একটা ট্যাগ আসতেছে, সেই ট্যাগের মধ্যে কি আমি এক্সটার্নাল সিএস ফাইলে যেভাবে কোড লিখতেছিলাম প্লেন কোড প্লেন টেক্সট, একইভাবে ওই প্লেন টেক্সটগুলো এখানে লিখতে থাকবো, লিখবো আর জাস্ট আউটপুট দিবে। এই যে S1 এর জন্য আমি কি একটা সিলেক্টর লিখলাম না এখানে, দেখেন সেম টু সেম আমার আউটপুট চলে আসতেছে, ঠিক আছে। এবার এখানে S2 যে আইডিটা ছিল, এটার জন্য আমার কি একটা এখানে আইডি ডিক্লেয়ার করা ছিল। ওকে, আমি এটা এখানে কপি করে নিয়ে আসতেছি, কপি পেস্ট করে দিলাম। আমি দেখেন এখানে আছে S2 যেটা এখানে ছিল, সেম কোডটা এখন কি এখানে আছে, কোনো চেঞ্জ নেই, একই জিনিস, শুধুমাত্র একটা স্টাইল ট্যাগের ভিতরে চলে আসছে সেম কোড। জাস্ট পার্থক্যটা কি, এটা HTML ফাইলে আছে আর এটা HTML ফাইলে নাই, আলাদা। এর S3 টা একটু নিয়ে যাই, নিয়ে এখানে বসাই দেন। এটা কার সাথে মিল পাবে, এটা হচ্ছে লাস্ট S3 যেটা এটার সাথে, কেন এটা ক্লাস আর এটা কি ডট দিয়ে ডিক্লেয়ার করা। আমরা যদি ডট দিয়ে ডিক্লেয়ার করলে এটা কি ক্লাসটার সাথে কি এসে ম্যাচ হয়, আর যদি নামটা যদি মিল হয় তাহলে কিন্তু কাজটা হয়ে গেল। আসেন এটা সেভ করে নিয়ে সম্ভব। ওকে, হয়ে গেছে, ক্লিয়ার। কোড সেম রয়েছে, কোডের কোনো চেঞ্জ আছে, কোডের কোনো চেঞ্জ নাই, সিস্টেমের কোনো চেঞ্জ নাই, শুধু হচ্ছে যে একটা স্ট্রাকচার আমাদের হেড সেকশনের মধ্যে স্টাইল একটা ট্যাগ আসবে, সেই ট্যাগের মধ্যে কি কোডগুলা বসতে থাকবে। আর যদি না কোনো লিঙ্কিং করার কারোর সাথে লিঙ্ক করবো কেন, আমরা তো এটা সেম ফাইলের মধ্যে আছে, লিঙ্ক করানোর কোনো দরকারই নেই। তবে এখানে একটা অসুবিধা আছে, এটা খেয়াল করেন। আমি এখানে শুধু 3টা কোড লিখলাম, আমার HTML কোড কই গেছে, নিচে। আর মনে করেন যে এখানে যদি 3000 বা 300 যদি সিলেক্টর লেখা লাগে ভাবে, তাহলে HTML খুঁজে পাবেন, আর খুঁজে পাবেন কিন্তু খুব কষ্ট হবে। মনে করেন যে আপনি HTML এর শেষের দিকে ফুটারের কাজ করতেছেন, মনে করেন ফুটারের জন্য নিচে নামবেন, একটা সিলেক্টর লিখলেন, কল করলেন, সেই সিলেক্টর ডিসক্রাইব করার জন্য আবার আপনাকে কি স্ক্রল করে উপরে আসতে হবে, এসে এখানে লিখবেন, আবার নিচে যাবেন, আবার উঠবেন, আবার নামবেন, মানে মাথা খারাপ হয়ে যাবে। আবার যদি এর কোনো কারেকশন আসে, একবার খুঁজবেন কি HTML, একবার খুঁজবেন CSS, একবার HTML, একবার সেম ফাইলের মধ্যে উপর নিচে নামতে মাথা খারাপ হয়ে যাবে। এটার জন্য হচ্ছে যে আমরা এটা করি না। ভালো উপায় কোনটা, এক্সটার্নাল CSS, পাশাপাশি দুইটা ফাইল থাকলো, যত করে আসুক কোনো প্রবলেম নাই, আমি পাশাপাশি রেখে কাজ করতে পারি আরামসে। ক্লিয়ার? এটা বুঝে নাই কেউ কি আছে? একই প্রসেস, জাস্ট কি হেডের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে আমরা কাজ করে ফেলবো। এটা আপনাদের করতে হবে না, দেখে রাখেন, আমরা এভাবে করবো না। জি, ন্যাশনাল লিংক লাগবে না তো, এই যে ফেলে দেন না। জি জি, ওকে। ইন্টারনাল এখানে একটা জিনিস দেখেন, রিডিং ফ্লো আমরা গতকালকে বলছিলাম, রিডিং ফ্লোটা একটু বুঝি প্লিজ, রিডিং ফ্লোটা একটু বুঝেন। এখানে আমরা এখানে সবই অ্যাক্টিভ করাই দিই। এটা একটা ভালো উপায়, আমরা একটু শিখি জিনিসটা। হ্যাঁ, রিডিং ফ্লোটা একটু বুঝি। এখানে কি আছে আমাদের, রেড আছে তো, রেড গ্রিন ইয়েলো, অন্য আর কিছু কালার বলেন, পার্পল, হ্যাঁ এটার মধ্যে দিয়ে লাভ নাই, আচ্ছা এটার মধ্যেও দিয়ে দিই, ব্লু, ব্রাউন, এগুলো কাজ করে কিনা কেন, এই যে দিলাম, হ্যাঁ কালারগুলো চেঞ্জ করলাম, এগুলো একটু চেঞ্জ করে দিন। 50 দিলে বোঝা যাবে না, 80, 140, 180, ঠিক আছে। রিডিং ফ্লোটা একটু বুঝি প্লিজ, আসেন।
রিডিং ফ্লো হচ্ছে কি, এই যে সার্ভার, এই সার্ভার রিডিং কিভাবে করে, কোডগুলো কিভাবে রিড করে, সে হচ্ছে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড রিড করে, ওয়ার্ড বাই ওয়ার্ড। প্রথমে এখানে ওয়ার্ড রিড করলো, তারপর এখানে গেলো, সে বুঝলো HTML5, HTML আসলো, হেডে আসলো, টাইটেলে গেলো, পড়লো, এখানে আসার পরে এখানে চলে গেল সে। এগুলো যেগুলো পড়তেছে পরে কিন্তু ভুলে যাচ্ছে না, পরে তার ব্রেনে রেখে দিচ্ছে, এই ব্রাউজারের সার্ভারের ব্রেনে রেখে দিচ্ছে। যখন এখানে আসছে তা সে HTML কিন্তু এগুলো এখন কিন্তু পায় নাই, এগুলো এখনো পায় নাই, সে এগুলো প্রথমে পাচ্ছে। সে H1 পড়তেছে, H1 এর জন্য একটা সিলেক্টর সে বুঝলো, তার মধ্যে কি রাখলো, এগুলো রেখে দিল। ওকে, S2 একটা কি আইডি সিলেক্টর, এগুলো প্রপার্টি ভ্যালু রেখে দিল তার ব্রেনের, কার ব্রেনের মধ্যে, এই লোকের ব্রেন মানে ব্রাউজার ব্রেনের মধ্যে। S3 একটা ক্লাস সিলেক্টর, সে কি এই প্রপার্টি ভ্যালুগুলো রেখে দিল। ওকে, এবার এখানে আসলো, এখানে আসার পরে হচ্ছে যে আবার এই লিংকে লিংকে আবার ব্যাক চলে আসবে, সে ব্যাক চলে এসে H1 এর মধ্যে আসলো, H1 এর মধ্যে সে তার ব্রেনের মধ্যে কি আছে, H1 কালার রেড, ফন্ট সাইজ 40, আবার এখানে কালার কি পার্পল, তাহলে রিপ্লেস, আগে যেটা ছিল ওটার রিপ্লেস হলো, মানে বক্স তার জন্য একটাই, H1 এর জন্য কালার বক্স কিন্তু একটাই, বক্স বলতে কি যেটার মধ্যে সে ভ্যালুটা রাখবে, বক্স একটাই। ওই বক্সের মধ্যে আগে ছিল কালার কি রেড, এখন হচ্ছে কালার কি পার্পল, তাহলে রিপ্লেস। এই বক্স জন্য ফন্ট সাইজ আগে ছিল কি 40, এখন ফন্ট সাইজ হচ্ছে কত 80, তাহলে কি রিপ্লেস। একইভাবে এখানে আসেন, এখানে কালার গ্রিন এখানে এ রিপ্লেস, এখানে কি রিপ্লেস, একইভাবে এখানেও কি দুইটাই রিপ্লেস। তার আগে S3 এর জন্য কালার ছিল তার ব্রেনের মধ্যে ইয়েলো, ফন্ট সাইজ 40, আর এখানে হয়ে গেছে কি ব্রাউন। ব্রাউন আর 180, তাহলে রিপ্লেস। তাহলে হচ্ছে যে আমার এগুলো নিয়ে এখন স্টিমার সে পায় নাই, স্টিমার যখন সে পেলো, আর এখানে আসলো, আসার পরে কি এই চয়নটা তার ব্রেনের মধ্যে কি আছে, যখনই ম্যাচ করবে এই ব্রেনের মধ্যে যে অ্যাস্টেলগুলো ছিল এগুলোর সাথে সাথে কি এরে দিয়ে দিচ্ছে। যখন এখানে কি এটা ম্যাচ করতেছে, সাথে সাথে তার ব্রেনের মধ্যে যা কালার ছিল দিয়ে দিচ্ছে, অ্যাস্টেল ছিল দিয়ে দিচ্ছে। এখানে আসলে S3 ম্যাচ করছে, তার ব্রেনের মধ্যে যা ছিল প্রপার্টি ভ্যালু অ্যাস্টেল দিকেই দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে এগুলা পাওয়ার কথা, আমরা একটু দেখি, পাইছে কথা তো মিলছে। এর হচ্ছে রিডিং ফ্লো। ওকে, এই রিডিং ফ্লোতে সে কি রিড করলো দেখেন তো, সে হচ্ছে কোড রিড করলো, সে কিন্তু কোনো গ্রাফিক্যাল ভিউ রিড করা নাই, ইভেন আমরা কোনো গ্রাফিক্যাল ভিউ কিন্তু লিখিও নাই। এই যে কোডটাকে সে যে প্রসেসের মাধ্যমে এরকম গ্রাফিক্যাল ভিউতে নিয়ে আসছে, এটাকে বলা হয় রেন্ডারিং প্রসেস। কি বলা হয়? রেন্ডারিং প্রসেস। হ্যাঁ, ওকে, রেন্ডারিং প্রসেস আপনারা পড়াশোনা করতে পারেন গুগলে, অনেক কিছু আছে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন আর কি। জাস্ট এটা হলো সিম্পল একটা কথা আমি বলে দিলাম, রেন্ডারিং প্রসেস। খেয়াল থাকবে বিষয়টা। তাহলে এখন আমরা যদি ইনলাইন করি তাহলে ইনলাইনটা আরো আগে। হ্যাঁ, এবার হচ্ছে আরেকটা ভালো কথা বলছো মানে, আসেন এবার যদি আমরা মনে করেন যে এখানে H1 আসলো না, আবার এখানে ইনলাইন সিএসটি কি হবে আমরা একটু দেখি। STYL, এটা আমাদের ভালো एग्जांपल হচ্ছে, এখানে সবগুলো একসাথে হয়ে গেছে। স্টাইল, এখানে আমরা দিলাম কি দেখেন, ইনলাইন সিএস লিখতে হলে আমি একটু নিচে দিয়ে, যদি আমি সবসময় বলি না দিতে, আমি একটু দিই আপনাদের বোঝার জন্য, নাহলে উপরে দেখা যাবে না। এখানে একটা আসলাম। হ্যাঁ, ইনলাইন সিএস লেখার জন্য আমাদেরকে যে কোনো এলিমেন্ট, ইনলাইন সিএস হচ্ছে প্রতিটা এলিমেন্টে লিখবো। ইনলাইন সিএস কোথায় লিখবো? প্রতিটা এলিমেন্টে, মানে আলাদা আলাদা এলিমেন্টে, যার স্টাইল তার কাছে সহজ হিসাব, যার স্টাইল তার মধ্যে লিখবো। আমার H1 এর মধ্যে স্টাইল দরকার, H1 এর মধ্যে লিখবো। S2 এর মধ্যে স্টাইল দরকার, S2 এর মধ্যে লিখবো। ইভেন যত এলিমেন্ট আছে, যদি কোন একটা এলিমেন্টের মধ্যে আমার কি লিখতে হয় তাহলে তার মধ্যেই লিখবো। ওকে, আর কিভাবে লিখবো? একটা অ্যাট্রিবিউট লাগবে, তার নাম হচ্ছে স্টাইল। ওকে, এর বাদ বাকি কাজ সেম। সেম বলতে কি, যেহেতু হচ্ছে যে এটার স্টাইল এটার মধ্যেই আছে, এটার জন্য আলাদা এক্সট্রা করে কোনো নাম কল করার দরকার নাই। এখানে আমরা নাম কল করলাম কেন? কারণ হচ্ছে যে এটার সাথে এটার কি মিলাইতে হবে। এখানে একটা কি নাম আমরা কি কল করলাম বা ডিক্লেয়ার করলাম কেন? এটার সাথে এটারে মিলাইতে হবে। এখন তো এটার সাথে কারো মিলানোর দরকার নেই, যা আছে ওটার মধ্যেই আছে, ঘরের মধ্যেই আছে। হ্যাঁ, তাহলে এখন জাস্ট কি করবেন, এই প্রপার্টি ভ্যালুগুলো লিখে দিবেন, লিখে দিলে কাজ শেষ। যেমন এখানে আসলে লিখেন কালার, আর কি আছে কালার, কেউ বলেন? গ্রে। ওকে, ফাইন। স্যার ই হবে ই ইউআই ইউআই মানে কোনো হচ্ছে এ নেয় এ না এ। আচ্ছা, শুধু আমরা একটাই দেখি, একটাই দেখি, আর লাগবে না। ওকে, তাহলে এখানে আসলো কি এই চন্দ্র কালার পাচ্ছে কি পার্পল। এবার এখানে কি পাবে? এখানে যখন আসলো তার ব্রেনের মধ্যে যখন সে আসলো কালার ছিল কি পার্পল, এবার এটা যখন পাচ্ছে কালার গ্রে, তাহলে সাথে সাথে কি রিপ্লেস। ওই কালার বক্সের মধ্যে এবার হচ্ছে কি আগের যেটা ছিল পার্পল, পার্পলটা ফেলে এখন দিয়ে দিবে গ্রে। তাহলে কে পাচ্ছে আমরা একটু দেখি, চলেন। গ্রে চলে আসলো। হ্যাঁ, এবার আমরা একটা ফন্ট সাইজে যাই। হ্যাঁ, এইভাবে আমরা স্পেস দিয়ে দিয়ে কি অনেক প্রপার্টি একসাথে লিখে ফেলতে পারি। মনে করেন এখানে আমার দিলাম মনে করেন যে 30 পিক্সেল, তাহলে কি হবে দেখেন,
এখানে ছিল কত 80 পিক্সেল, আর এখানে এসে পাচ্ছে কত 30 পিক্সেল। তাহলে রিপ্লেস ফন্ট সাইজের বক্সের মধ্যে 8 এর জায়গায় চলে আসছে কে 30, ছোট হয়ে গেল। ক্লিয়ার? স্যার আমরা কোন স্টাইলে করব? আমরা কি আলাদা করে করব না আলাদা করে ট্যাগের মধ্যে? হ্যাঁ, এখানে দেখেন এটা যে হচ্ছে যে এই আমার যেটা যত কাছে আছে তারাই হচ্ছে কি HTML আসলে পাচ্ছে, যে এই স্টাইলটা যে প্রপার্টিটা কি এলিমেন্টের কাছে আছে তারাই পাচ্ছে। এটার কারণ কি? এটা কারণ হচ্ছে প্রায়োরিটি, যে যত কাছে তার প্রায়োরিটি তত বেশি। ঠিক আছে? হ্যাঁ সত্য। আর নতুন পাইলে পুরাতনটা বুঝে নতুন যে আসে আরে সবার আমি এখনই বলতে আল্লাহ, ঠিক আছে, ওকে, একটু ক্লিয়ার? ঠিক আছে। ওকে ফাইন। এবার আমরা যদি এখানে আমরা কি হচ্ছে মনে করেন এখানে দুইটা প্রপার্টি লিখলাম, এখানে তাহলে কি দুইটাই লিখতে হবে? আমরা বাড়াইতে পারবো না চাইলে? কি বলেন? পারবো। এখানে কি দুইটাই লিখতে হবে? একটা লিখতে পারবো না? দুইটা লিখতে পারবো না? তিনটা লিখতে পারবো? যত ইচ্ছে লিখেন, কোনো সমস্যা নাই। এবার এটার প্রবলেম তাহলে বুঝলাম, এটার প্রবলেম কি ছিল? কোডটা একই ফাইলের মধ্যে বড় হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। এটার প্রবলেম কি তাহলে? এটা হচ্ছে লাইনটারে বড় করতেছে এক। আরেকটা হচ্ছে কি যদি দেখেন, আমি চাইলে একটা ক্লাস এভাবে করে, অথবা আমরা একটা H1 করলাম না, এই H1টা কিন্তু সবার মধ্যে পেয়ে যাবে। যদি আমি এখানে আরো H1 দিই, সবার মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি যদি এভাবে যদি স্টাইল করতে যাই, তাহলে কিন্তু একটা স্টাইল কিন্তু সবারই দিতে পারতেছি না। তখন কি করতে হবে? ওই যে বলছিলাম যার যার স্টাইল তার কাছে, তাহলে হচ্ছে কি এটা সবারই দিতে হবে, বারবার লিখতে হবে, এই কোডটা বারবার লিখতে হচ্ছে। তখন আবার এই HTML মার্কআপ কিন্তু আর মার্কআপ থাকতেছে না, তখন এই মার্কআপটা হয়ে যাবে স্টাইল, মানে এখানে সব সিএসএস কোড ঢুকে যাচ্ছে সবকিছু। এই জন্য আমাদের ফাইলগুলোর ক্লিন রাখতে হলে সিএস রাখতে হবে আলাদা, জেএস রাখতে হবে আলাদা, ইভেন যত রিসোর্স আছে সব রিসোর্স থাকবে আলাদা আলাদা, শুধু HTML এর সাথে এসে কি তার রিলেশন হবে। ক্লিয়ার? প্রবলেম সলভের জন্য মানে ইনলাইনটা কাজে কাজে লাগে বলতে এটা প্রবলেম সলভের জন্য করে, ডেভেলপাররা করে, কিন্তু আমরা এটা করব না। ডেভেলপাররাও যারা করে এদের হচ্ছে যে আসলে আমার যতটুকু মনে হয় এদের হলে এটা সম্বন্ধে নলেজ কম, এজন্য করে। স্যার যখন বড় একটা কোড হবে তখন হ্যাঁ। খুঁজে বের করতে অনেক সময় সময় লাগবে না, আপনি যদি প্রফেশনাল হন আপনি খুঁজে বের করবেন। আমাদের দেশে যেটা হয় যে হ্যাঁ 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 এটা আপনার ইয়া করা থাকবে, নোট করা থাকবে, কমেন্ট করা থাকবে। আমাদের দেশে হচ্ছে যারা ডেভেলপার এদের ম্যাক্সিমাম ডিজাইন যায় না। আমাদের দেশে হচ্ছে ডিজাইনটা না জেনে ডেভেলপমেন্টে চলে যায়, এজন্য তারা এই কাজটা করে। ওরা এটা খুঁজতে এটা মাথা নষ্ট হয়ে যাবে কোথায় আছে ক্লাসটা। কিন্তু আমরা তো এরকম করতেছি না, আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমরা ডিজাইনটা ভালোভাবে শিখবো, তারপর আমরা ডেভেলপমেন্টে যাবো। তাহলে আপনি নিজেও এরকম কাজ করবেন না, আপনার কাছে এটা বিরক্তকর মনে হবে। সেকশন ওয়াইজ কমেন্ট দিয়ে রাখলে জিনিসটা হ্যাঁ, আপনি সেকশনে কমেন্ট করবেন যে আমার এখানে হেডার পার্ট শেষ, হেডার পার্ট শুরু, এখানে ন্যাববার শেষ, ন্যাববার শুরু। ইভেন সিএসএস এর যে বলে দিবেন কি এই কোডটা ন্যাববারের জন্য, এই কোডটা আমার হেডারের জন্য, এই কোডটা আমার ফুটারের জন্য, সবগুলো কোডে ভাবে বলা থাকবে। তাহলে কোনো কোডই কারে কি খুঁজতে অসুবিধা হবে না, কোনো ব্লগে ধরতে সমস্যা হবে না। ঠিক আছে? আমরা ক্লাস বা আইডি ডিফাইন করতে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। পারবো কি এত? হ্যাঁ পারবেন। এখানে এবার যদি মনে হয় এখানে ইনলাইন সিএস করলেন না, আপনি যদি মনে হয় যে এটার মধ্যে একটা আরো কিছু দেওয়ার দরকার দিবেন, কোনো প্রবলেম নাই। ক্লাস করে লাভটা হচ্ছে না। লাভ হচ্ছে না বলতে এখানে তো কাজটা আমরা কিছু করে ফেলছি, এই আর কি। ক্লিয়ার বিষয়গুলো? জি স্যার। তাহলে কত ধরনের সিএস পেলাম? তিন ধরনের, ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন। ইনলাইনটা কোথায় হচ্ছে প্রতিটা এলিমেন্টের মধ্যে আলাদা আলাদা, যার যার তার কে বলছে একটা স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের মধ্যে কি প্রপার্টি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট শেষ। আর ইনলাইনটা ইন্টারনাল কি হচ্ছে আমাদের হেড ট্যাগের মধ্যে স্টাইল নামক একটা ট্যাগ আসলো, সেই ট্যাগের মধ্যে জাস্ট কি প্লেন টেক্সট বসাই দিচ্ছি, যেভাবে আমরা কি সিএসএস এ করছিলাম সেম টু সেম কোড, কোনো চেঞ্জ না। জাস্ট কি হচ্ছে একটা ব্লগের মধ্যে আছে, কোন ব্লগ? ব্লগের নাম হচ্ছে কি স্টাইল ব্লগ। ওকে, আর হচ্ছে যে আমাদের যদি আমরা এক্সটার্নাল সিএসএস এ যাই, সেটা তো কি সে নিজে একটা কি সিএসএস ফাইল, তার জন্য এভাবে কোনো কি স্টাইল ট্যাগের দরকার নাই, এভাবে কোনো কি স্টাইল অ্যাট্রিবিউটের দরকার নাই, সে একাই 100 লিখলে সিএসএস জাস্ট লিখবেন। আর যদি ম্যাচ করে আমাদের এইদের নামগুলো HTML এর সাথে যদি ম্যাচ করে, তাহলে আমরা কি আউটপুটগুলো পেয়ে যাব। আর আমরা রিডিং ফ্লোটা বুঝতে হবে কার প্রায়োরিটি বেশি, কে কাছে আছে কে দূরে আছে। ওকে, ক্লিয়ার বিষয়গুলো? ওকে, কোনো কম্পিটিশন রাখা যাবে না, কম্পিটিশন যে ব্রেক দিতে হবে। আচ্ছা দাঁড়ান স্যার, দিচ্ছি। ওকে, আমরা একটা ব্রেক দিয়ে নিই, ব্রেকের পরে বাকি কথা হবে। আচ্ছা আসছে, রেডি? হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে যে এখন এগুলো আপনি রিমুভ করে দিই। যদি এগুলো রিমুভ করে দিই তাহলে আবার কোনটা, আমি যদি এখান থেকে ইনলাইন, ইন্টারনাল এগুলো রিমুভ করে দিই, তারপরে কোনটা কাজ করবে? আমার এক্সটার্নালটা কাজ করবে। হ্যাঁ,
ওকে ফাইন, আমি এগুলো রিমুভ করলাম, এগুলো থাক, যদি আপনাদের কারো যদি হেল্পে আসে তো ভালো। এগুলো এভাবে থেকে গেলো, আমরা এগুলো কিছু করলাম না, এখানে একটা ফোল্ডার করে রেখে দিলাম আলাদা করে, সিএসএস ইন্ট্রো থাকলো এগুলো আলাদা করে। সিএসএস ইন্ট্রো থেকে স্যার ওই যে ওইটা হ্যাঁ আগেরটা, হ্যাঁ নতুন করে আবার একটা ফাইল নিচ্ছি, index.html। আচ্ছা একটা জিনিস দেখেন তো, এখানে একটা কোর একটা বিষয় আছে, হ্যাঁ এই যে index.html এটা কি মিনিংফুল? এটা কিন্তু মিনিংফুল না। মিনিংফুল হতে কেমন হতে হবে, যে home.html যদি হতো তাহলে এটা মিনিংফুল হতো। হোম একদম কি, যেটা হোম পেজ সেটার নাম হচ্ছে কি home.html। তারপর আমরা এখানে দিচ্ছি কি index.html। এটা আসলে কি, একটা জিনিস দেখেন, আমরা যে মনে হয় W3 স্কুলে আসলাম না, এখানে শুধু W3 স্কুল লিখলে কিন্তু একটা পেজ আসে, দেখেন আর কিছু কিন্তু লেখা লাগে না। এরপরে ফেসবুকে গেলে, গুগলে যান, সব যত ওয়েবসাইট আছে সবগুলো শুধু মেন ইউআরএল লিখলেই কিন্তু একটা পেজ চলে আসে। এটা আমরা বলতেছি কি হোম পেজ। ওকে, এই হোম পেজের নাম অলওয়েজ হতে হবে ইনডেক্স। হোম পেজের নাম অলওয়েজ কি হতে হবে? ইনডেক্স। যদি আপনি মনে করেন একটা ফাইল করলেন, একটা প্রজেক্ট করলেন, সেখানে অনেক ফাইল আছে, কোন ফাইলের নামে ইনডেক্স নাই, অনেক ফাইল আছে, একটা ফাইলের নামও কি ইনডেক্স না, ওটার মধ্যে কোনো ফাইলের নাই এরকম যে যার নাম হচ্ছে কি ইনডেক্স, তাহলে দেখবেন যে এরকম ইউআরএল দিলে সরাসরি কোনো পেজ লোড হচ্ছে না। HTML এটা হচ্ছে ওয়েবের স্ট্রাকচার, এটা ওয়েবের স্ট্রাকচার, ব্রাউজারের স্ট্রাকচার, হ্যাঁ ব্রাউজার বা সার্ভারের স্ট্রাকচার এরকম। তখন দেখা যাবে যে কি, আমরা এখানে যেরকম হচ্ছে যে অনেকগুলো ফাইল থাকলে লিস্ট যেরকম দেখায় না, হ্যাঁ ওইরকম লিস্ট দেখাবে। যেমন মনে করেন আমরা আগে এরকম কাজ করছি না, এরকম অনেকগুলো লিস্ট দেখাচ্ছে না এখানে, হ্যাঁ আর এখানে আসলে অনেক লিস্ট দেখাচ্ছে না, একদম সেম টু সেম লিস্ট দেখাবে এখানে। তখন ক্লিক করে করে যখন আমরা ক্লিক করে কি ইন্ডেক্সে ঢুকতেছি না, তখন এরকম ক্লিক করে ঢুকতে হবে আপনারা। এই যে একটা অসুবিধা, এই অসুবিধা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে আপনি যখন একটা প্রজেক্ট করবেন, সেই প্রজেক্টে যে ফাইলটা যাচ্ছে এটা হোম ফাইল হবে, অথবা যে ফাইলটা কি ইউআরএল লোড হওয়ার সাথে সাথে লোড হবে, এটা আপনি চাচ্ছেন, সেই ফাইলের নাম হতে হবে ইনডেক্স। আবার এক্সটেনশন যাই হোক, এক্সটেনশন যদি এটা ওয়েবের হয়, যদি শুধু ফ্রন্ট এন্ডের হয় হতে পারে .html, যদি আপনি পিএইচপি করেন হবে কি .php, পাইথন করলে .py এরকম, বা হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে এক্সটেনশন কি হবে, হ্যাঁ। কিন্তু আমার এই রুট ফাইলটা বা হোম ফাইলটা অথবা যে ফাইলটা আমার ইউআরএল এর সাথে সাথে লোড হয়ে যাবে, সেটার নাম হতে হবে অলওয়েজ ইনডেক্স। এটা আবার মিনিংফুল হোক না হোক, আমার হোম ফাইলের নাম হবে কি ইনডেক্স, আর এটা হচ্ছে কি হোম পেজ, যেটা আসবে প্রথমে সেটা ইনডেক্স, সেটাই কি হোম পেজ। আবার এটা অনেক নাম হতে পারে, ইনডেক্স এখানে এসে হয়ে যাচ্ছে কি হোম পেজ, এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ডিফল্ট পেজ, ডিফল্ট পেজ, হোম পেজ, ল্যান্ডিং পেজ, এর নামগুলো খেয়াল রাখবেন। কারণ ল্যান্ডিং পেজ এখানে এসে কি সবাই ল্যান্ড করতেছে, সবাই প্রথমে পাচ্ছে। আবার কারণ ডিফল্ট পেজ, কারণ এটা কি ডিফল্টই থাকতেছে, এটা কিছু লিখতে হচ্ছে না, শুরুতে এটা পাচ্ছি। ওকে, এটা কেউ ভুলবেন না, এটা আপনাদের মেজর একদম ইস্যু হয়ে যায়। যদি আমরা ধরেন একটা কাজ শিখে ফেললাম, আমরা যখন একটা প্রজেক্ট কাজ করলাম, নরমালি আমরা ইনডেক্স ফাইলের মানে হোম ফাইলের নাম হোম ফাইলে দিয়ে ফেলবো, অথবা অন্য কোনো নাম দিয়ে ফেলবো, তাহলে কিন্তু আর এটা রান করবে না, তবে ক্লিক করে রান করাইতে হবে, সেটা আবার কি প্রফেশনাল কাজ হলো না। ওকে, ঠিক, আমরা HTML এর জন্য আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা ফাইল নিচ্ছি মানে আমরা CSS এর জন্য কি আলাদা আলাদা ফাইল নিব? না, সিএসএস ফাইল হবে একটাই, পুরো প্রজেক্টের জন্য সিএসএস ফাইল হবে একটা। এবার যদি আপনি সিএসএস এর মধ্যে বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি আলাদা আলাদা কোনো এলিমেন্ট ইউজ করেন, মনে করেন যে আপনি কেউ একটা ন্যাপবার বানিয়ে রাখছে কোথাও, আপনি তার ন্যাপবারটা নিয়ে ইউজ করবেন, কেউ একটা স্লাইডার বানিয়ে রাখছে, আপনি ওই স্লাইডারটা নিয়ে ইউজ করলেন, তাহলে ওই সিএসএস ফাইলগুলো ওটিএসগুলো আলাদাই থাকবে, ওগুলাকে ইনক্লুড করার দরকার নেই, ওগুলো জাস্ট কি আপনি এখানে এসে লিংক করাই দিবেন এটার মধ্যে, মানে অথবা হচ্ছে ইনডেক্স ফাইলের মধ্যে লিংক করাই দিবেন। যেমন আমি এখানে আপনাদের কিছু এক্সাম্পল দেখাতে পারি। না, প্যাচ লাগবে না। এটা দেখেন, এগুলো সব সিএসএস ফাইল। আমরা এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করি, দেন বুটস্ট্র্যাপে সিএসএস আলাদা রাখছি, প্যাচ মানে প্যাচ আই নাই, এগুলারে অ্যানিমেটেড সিএসএস নামে একটা প্লাগইন আছে, তার আলাদা রাখছি, লাইন আসাম আলাদা রাখছি, ওল ক্যারাসেল আলাদা রাখছি, হ্যাঁ সবগুলো আলাদা। এবার আমাদেরটা দেখা, মানে যেটা আমরা টোটাল কাজ করার জন্য ইউজ করি, সেটা হচ্ছে কি style.css, বেস হচ্ছে style.css, যেটার মধ্যে আমরা কাস্টম কোড করব অথবা আমরা কি কোর কোড করব এটার মধ্যে। এবার বাদ বাকি যদি অন্য কারো যদি আপনি কোনো একটা রিসোর্স নিয়ে আসেন, সেটা আলাদাই থাকবে, সেটাই style.css এর মধ্যে ঢোকানোর দরকার নাই, সেটা আলাদাই থাকবে, আমরা আমাদেরটার নিয়ে আমরা কাজ করতে থাকবো।
ঠিক আছে, দেখেন এগুলো সবগুলো আলাদা, ওডোমিটার, তারপর কি ফ্ল্যাট আইকন, এগুলো সব মেগা মেনু, সবই আলাদা আলাদা থাকবে। তাহলে কাজটা ইজি হবে আরো। ফ্ল্যাট আইকনটা কি কালেক্ট করে নাকি আপনাদের? না, কালেক্ট করা, এগুলো সবই অন্য 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 কারো, মানে থার্ড পার্টি সবগুলো রিসোর্স, চাইলে সবগুলো অন্য অন্য কারো। শুধু আমাদেরটা শুধু এটা, মানে আমাদেরটা বলতে আপনি যখন ডেভেলপ করবেন আপনার এরকম হবে যে আপনি যে কাজগুলো করতেছেন বা কোর কোডগুলো করতেছেন সেগুলো STL.CSS এর মধ্যে আছে। এবার একটা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার অনেক কিছু লাগবে, হ্যাঁ অনেক কিছু লাগবে। তখন হচ্ছে যে এবার দেখা যাচ্ছে এইগুলো আপনি করবেন না, কেন করবেন? এগুলো কেউ না কেউ করে রাখছে অলরেডি। যে জিনিস করা আছে এই জিনিস করে সমস্যা করার কোনো দরকার নেই। এটা যা করা আছে ওটা জাস্ট এনে বুঝে ইউজ করে দিবেন, শেষ। ভাই আমরা কি বুটস্ট্র্যাপের যে কপিগুলো নিয়ে আসি ওটা কি আবার চেঞ্জ করি নাকি হুবহু করে দিই? হ্যাঁ, এটা চেঞ্জ করে ওভাররাইট করি। ওভাররাইট কিভাবে করি দেখেন, আমাদের এখানে কোডটা কিভাবে আসলে খেয়াল আছে, প্রায়োরিটি বেসিসে চলে আসছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে মনে করেন, ওটা লিখলেই আবার কালার এরকম গ্রে আসবে। আবার যদি আমি ওই ক্লাসটা যদি আমার সিসিতে লিখে দিই তাহলে ওটা ওভাররাইট হয়ে যাচ্ছে, ওদের ক্লাসে রিপ্লেস হয়ে যাচ্ছে। এরকম কাজটা আমরা করে ফেলি আর কি। হ্যাঁ, ওটা আমরা পাবো, এগুলো সমস্যা নেই। ঠিক আছে, এটা ক্লিয়ার আপনি? ওকে, এগুলো সব অ্যান্সার আমরা পেয়ে যাবো, সমস্যা নাই। কেউ ইউকে যেতে চাইলে এদের মধ্যে চলে যেতে পারেন, এরা সবার ধরে ধরে ইউকে পাঠিয়ে দেয়, গেলেই পাঠিয়ে দিবে। তো আমি শিডিউল পাচ্ছি না। আচ্ছা, একটু এদিকে, হ্যাঁ যারা গল্প করতেছেন গল্পটা অফ করে দেন, আমরা এদিকে চলে আসি একটু। তাহলে আমাদের হচ্ছে যে অনেক কিছু আমরা শিখে ফেললাম। এগুলো আসলে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু আসলে অনেক কিছু বেজ একদম। আমরা একটু প্রপার্টি গুলো সম্বন্ধে দেখি। হ্যাঁ, প্রপার্টি গুলো শিখলে সিএসএস শিখা হয়ে যাবে আমাদের। আমরা সিলেক্ট লিখতে জানি, সম্পর্ক তৈরি করতে জানি, এখন শুধু প্রপার্টি গুলোর নাম জানতে হবে, তাই ইউজ করতে হবে, শেষ। সীমাবদ্ধ সংখ্যক নাকি অনেক অনেক? অনেক অনেক। আচ্ছা, প্রপার্টি তো কই, এখানে আমরা একটু এখান থেকে দেখি। হ্যাঁ, প্রথম হচ্ছে কালার প্রপার্টি। কালার প্রপার্টি আমরা অলরেডি ইউজ করছি। কালার প্রপার্টিটা আমরা কেন ইউজ করতেছি, কার জন্য ইউজ করতেছি, এটা একটু বুঝি। আমাদের ওয়েবসাইটে যত রকম টেক্সট আছে, হ্যাঁ এই টেক্সট গুলোকে যদি আমরা কালার করতে চাই, অথবা টেক্সটের যে ডিফল্ট কালার ব্ল্যাক, ব্ল্যাকের পরিবর্তে আমরা যদি অন্য কোনো কালার দিতে চাই, আমাদেরকে ইউজ করতে হবে কি, কালার প্রপার্টি। ওকে, এই কালার প্রপার্টির মধ্যে কালারটা তিন ভাবে দেওয়া যায়, অনেক ভাবে দেওয়া যায়, তবে বেস হচ্ছে তিনটা, বা হচ্ছে আমরা তিনটারে প্রধান ধরি আর কি, প্রাইমারি ধরি। প্রথম হচ্ছে যে একদম কি কার নেম, যেমন হচ্ছে কি রেড, ব্লু, গ্রিন, এইগুলার আমরা কি ডিরেক্ট দিয়ে দিলে ডিরেক্ট আউটপুট চলে আসে। কিন্তু এগুলা মনে রাখা একটু টাফ ব্যাপার। আমরা যদি হচ্ছে যে অ্যাজ এ সাধারণ মানুষ, জেনারেল পাবলিক, আমরা 5টা 10টা বড় 15টা কালারের নাম জানতে পারি। 15টা মানুষ জানে, টাফ ব্যাপার। 15টা কালারের নাম জানা টাফ। আরো কম নাম জানলেও চিনি না যেটা আর পার্পল এটা দেখতে কেমন, এটাও কম্পিটিশন থাকতে পারে। তাহলে এটা কিন্তু টাফ নাম মনে রাখা। আপনারা কয়টা নাম জানেন এরকম, মানে 20টা নাম কেউ জানেন কালারের? তাহলে এখন তো হচ্ছে আপনি কোড করার সময় কোন একটা মেরে পাশে রাখতে পারবেন না, অত আমার কোডও হবে না। ঠিক আছে, ও থাকলে তাহলে কোড করতে পারবেন না, বিশাল ঝামেলা। যাক, এই জন্য হচ্ছে যে আমরা এই কালার কোডটা আমরা কিন্তু অলরেডি ভাবে ইউজ করছি কিন্তু, না এটা দেখেন আমরা কিন্তু এইভাবে অলরেডি কালার কোড কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলছি। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা কালারের কোডটা বা কালারের যে ভ্যালুটা আমরা অনেকভাবে দিতে পারি। একভাবে হচ্ছে কি ডিরেক্ট কালার নেম। এরপরে আসেন একটা আমরা পাচ্ছি RGB কালার বলতেছে এটা। হ্যাঁ, RGB কালার দিয়ে আমরা কালারের যে কি ভ্যালুটা দিতে পারি, কালার যে প্রপার্টি তার ভ্যালুটা দিতে পারি। RGBটা জিনিসটা কি এটা আমরা একটু বুঝি, চলো। এটা আপনারা অলরেডি কিন্তু জানেন RGBটা কি। হ্যাঁ, RGB হচ্ছে কি, আর হচ্ছে যে কি রেড, ওকে রেড, ওকে, তারপর হচ্ছে গ্রিন, লেখা যায় তো এখানে টেক্সট অপশন আপনি যদি এবার লিখতেছি, আপনি এবার লাইক করেন। আর হচ্ছে কি ব্লু, টেবিলের ওকে, হ্যাঁ ওয়াও এটা কত আর্টিস্টিক। হ্যাঁ ব্লু। হ্যাঁ, এখান থেকে কালার কে বের করে? রেড একটা কালার নিজেই, গ্রিন নিজে একটা কালার, ব্লু নিজে একটা। এদের একটা রেঞ্জ আছে এদের। ওকে, রেঞ্জ হচ্ছে কত? প্রতিটা কালারের 0 থেকে 255 পর্যন্ত টোটাল রেঞ্জ, মানে 256টা কালার আছে প্রতিটা। এগুলো হচ্ছে বেস কালার, এগুলো না, এই প্রতিটা বেস কালারের মধ্যে কি 256টা গুলো কালার আছে, 0 থেকে 255। এবার আমরা যেটা করি ওয়েবে, এই RGB কালার রেড থেকে আর নেই, জি থেকে কি গ্রিন থেকে জি নেই, ব্লু থেকে বি নেই। যেভাবে এগুলা এই ওয়ার্ড গুলা থেকে একটা করে ওয়ার্ড মানে লেটার নিচ্ছি, একইভাবে এই যে রেঞ্জ গুলো আছে না কালারের, এগুলা থেকে একটা করে কালার নেই।
মনে করেন যে 0 থেকে 255, এখানে কি কালার আছে 256টা কালার আছে, এখানেও কি 0 থেকে 255, তার মানে 256টা কালার আছে অ্যাজ ইট ইজ, এখানেও 256টা কালার আছে। তাহলে আমি রেড থেকে এই রেডের যে রেঞ্জ, এখান থেকে একটা কালার নিচ্ছি, যে কোনো হতে পারে, 0, হতে পারে 1, হতে পারে 2, যে কোনো একটা কি কালার হতে পারে। গ্রিন থেকেও সেম কি যে কোনো একটা কালার নিব, এখান থেকে যে কোনো একটা কালার নিব, আবার নিয়ে এগুলো যখন পাশাপাশি বসাই দিব তখন একটা নতুন একটা কালার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা মিক্সিং কালার আর কি। এগুলো মিক্সিং কালারগুলো ইউজ করে আমরা আমাদের ওয়েবে কালার কোড হিসাবে কি ইউজ করতে পারি। যেমন চল আমরা একটু দেখি সিএসএস, এটা আবার একটু সেভ করি, সেভ এসে যাই, সেভ এসে গিয়ে সেটাও করব, সেটা পরের স্টেপে আসতেছে বলতেছি। এটা ডিসিবল না তো, হেক্সাডেসিমাল, এটা decimal। এটা শুধু ডেসিমাল। হ্যাঁ, একটা হেক্সাডেসিমাল, এটা শুধু ডেসিমাল। হ্যাঁ, ওকে, মানে আগের কোডটা এখানে অলরেডি এটা আছে। ওকে ফাইন, গ্রেট। আচ্ছা, এটা এই খেয়াল করি। হ্যাঁ, আমি হচ্ছে যে আগের কোডগুলোরে আবার একটা কি বানাই নিলাম আর কি আমাদের মতো করে। ওকে, এখানে H1 এর জন্য আমরা কালার ইউজ করছিলাম এভাবে না, আমি এটা আবার তুলে দিচ্ছি, তুলে এটা রান করাই ফাইলটা, এই ফাইলটা। হ্যাঁ, ব্ল্যাক অ্যাজ ইট ইজ। আর বললাম কি আমাদের হচ্ছে যে কালার কোড আছে বা বেস কালার থেকে আমি রেড থেকে আর নিচ্ছি, গ্রিন থেকে জি, ব্লু থেকে বি। ওকে ফাইন, নিয়ে নিই আর জি বি। এবার হচ্ছে রেঞ্জ আমরা দিব ব্র্যাকেটের মধ্যে। ওকে, রেড থেকে যেমন একটা সংখ্যা, যেমন হতে পারে কি আপনার এখানে একটা দেখে আসে সংখ্যা খালি, আচ্ছা আমরা আন্দাজে একটু বসাই দেখি আসে কিনা। ওকে, মনে করেন একটা বসালাম, মনে করেন 1। ওকে, এরপর কমা দিতে হবে। এবার আপনি গ্রিন থেকে যেমন একটা সংখ্যা নেবেন, হতে পারে কি 25। এরপরে আপনি মনে করলেন যে হচ্ছে কি ব্লু থেকে কোনো একটা সংখ্যা নেবেন, মনে করেন হতে পারে কি 255। যে রেঞ্জ, যে এয়া থেকে 0 থেকে 255, এখান থেকে যে কোনো একটা আপনি কালার আপনি নিতে পারেন, নো প্রবলেম। এইভাবে নিলেই RGB একটা কি কালার কোড আমাদেরকে দিয়ে দিচ্ছে, শেষ। এবার যেভাবে কোনো কালার আসলে আসে তাহলে আমরা আউটপুটে পাবো, দেখেন নীল কালার হয়ে গেছে, ব্লু। ঠিক আছে জি, হ্যাঁ নীল প্রভাবটা বেশি, এই আর কি। ওকে, এটা ইজি মেথড। হ্যাঁ এটা একটা ভালো মেথড, ইজি মেথড বললাম, ভালো মেথড এটা একটা। আপনি হচ্ছে বুঝতে পারেন এটা একটা ভালো মেথড। এরপর মনে করেন এটা যদি টাফ মনে হয়, আরেকটা ইজি ওয়ে আছে, সেটা যদি টাফ, সেটা হচ্ছে যে এইটা, এই কোডটা, এটা হেক্সাডেসিমাল কোড বলতেছে আর কি। মানে হেক্সাডেসিমাল বোঝার দরকার নাই, কোডটা বুঝেন যে হচ্ছে এখানে একটা কালার কোড আছে, সেটা এরকম 6টা অক্ষর থাকবে, এই কালার কোডের মধ্যে 6টা অক্ষর থাকবে, সামনে একটা কি হ্যাশ বসবে। হ্যাঁ, কথা হচ্ছে যে এইটার মানে কি, এটার দিকে কি কালার হবে এটা তো আমি জানি না, তাই না? এটা দিয়ে বোঝা যায় যে কালার কি আসবে। রেড গ্রিন ব্লু দেখলে তো তা বোঝা যাচ্ছে, রেড দিলে রেড আসতেছে, মানে রেড কালারের জিনিসটা আসতেছে, এটা দেখে তাও তো বোঝা যাচ্ছে না। তাহলে আসলে এগুলো ইউজ করবো কি হবে, উপায় কি? এটা একটা নরমালি একটা অ্যাপ্লাই করে দেখি আউটপুটে কি আসে। এটা কিন্তু একটা কালার কোড। হ্যাঁ, এটা হচ্ছে কি ডেসিমাল কোড, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। কেউ যদি আপনাদেরকে বলে তাহলে আপনারা নামগুলো বলতে পারবেন। আমরা একটা আউটপুটে দেখি, এটা কি রেড। ওকে ফাইন, আবার এটা চেনার উপায় কি, চলেন কালার কালার প্যালেটে যাই, এখান থেকে কিছু জিনিস পাবো। দেখেন এরকম হচ্ছে যে অনেক কালার প্লেট আছে, যেখানে যে হচ্ছে কি আপনি এরকম কি কালারের অনেক মেজারমেন্ট পাবেন, অনেক কালার আছে, এগুলো থেকে আপনি কালার চুজ করে নিতে পারবেন খুব সহজে। স্টার্ট দ্য জেনারেটিং, ক্রিয়েট এ প্লেট ক্রিয়েট করতেছে। ওকে ফাইন, লেটস গো। এই যে দেখেন অনেক কালার আছে এখানে, এগুলো হচ্ছে কি এটা হেক্সাডেসিমাল কোড। জাস্ট আপনি এটার সামনে দিয়ে একটা হ্যাশ বসাই দিলে কাজ করবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই এটা কি এই যে এখানে কপি বাটন আছে, কপি। তাহলে এখন কিন্তু আমি কালারটা দিয়ে বুঝতে পারছি কি কালার, আবার হচ্ছে কি কোডটাও পেয়ে যাচ্ছি। জাস্ট আপনি কোডে যাবেন, আমার ইয়াতে যাবেন, যে যায় এখানে কি জাস্ট বসাই দিবেন, শেষ। হ্যাঁ, হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি তো অনেক কালার দরকার, আপনি এত কালারের নাম কোথায় পাবেন আপনি? এই জন্য কোড দরকার। আপনি দেখেন এখানে হচ্ছে যে 255 255 255 এগুলো মিক্স করে এরকম লাখ লাখ কালার বানানো যাচ্ছে। আপনি লাখ লাখ কালারের নাম পাবেন? পাবেন না তো। ঠিক আছে না, এটা দিয়ে একই কথা। ডেসিমেল, হ্যাঁ RGB ছাড়া কি আর কোনো নাই স্যার? এই যে না, RGB ছাড়া আর নাই, ওটা আবার আছে, ওটা আরেকটা জিনিস। মেন কালার হচ্ছে এখানে শেষ। মানে কালারটা তো এই তিনটা মৌলিক অংশ। হ্যাঁ, তাহলে আমরা ডেসিমেল পাচ্ছি, RGB থেকে তিনটা রেঞ্জ থেকে কি তিনটা ভ্যালু নিয়ে আমরা একটা কালার কোড পাচ্ছি, RGB টা শুধু তিনটা কালারের মধ্যে সীমাবদ্ধ। তিনটা কালারের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ,
আর হচ্ছে হেক্সাডেসিমালের মধ্যে 6টা ডিজিট থাকতেছে, 6টা ডিজিটের আগে জাস্ট আমরা কি একটা হ্যাশ বড় দিচ্ছি, শেষ। CMYK টা এখানে দেই না। সিএমওয়াইকে, হ্যাঁ ওটা দিতে পারেন, ওটা কালার হয়, কোনো সমস্যা নেই, সিএমওয়াইকে হয়। RGB দিয়ে হবে? তবে একই হ্যাঁ, এবার হচ্ছে যে স্ট্যান্ডার্ড আমরা এখন পর্যন্ত যেটা সবচেয়ে বেশি কালার ইউজ হয় সেগুলো হচ্ছে যে এই দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে কি ডেসিমেল, একটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। একটা হচ্ছে যে আরজিবি দিয়ে কালার ইউজ করে, আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমেলে ইউজ করে। এছাড়াও যদি আপনাদের মানে যতভাবে কালার ইউজ করা যায়, যেমন ভাই বললো কি সিএমওয়াইকে, এটা একটা কালারের একটা ফরম্যাট, সব ফরম্যাটে ওয়েব সাপোর্ট করে, সব ফরম্যাটেই ওয়েব সাপোর্ট করে। সাপোর্ট না করলে কিন্তু আমরা রেড লিখলে কিন্তু রেড চলে আসতো না, সাপোর্ট করে দেখেই আসছে। কিন্তু দেখেন সাপোর্ট করলে আমরা ইউজ করব না, আমরা যেটা স্ট্যান্ডার্ড সেটা ফলো করব। স্ট্যান্ডার্ড হচ্ছে এই দুইটা, হয় আপনার কি হেক্সাডেসিমাল কালার, না হলে আরজিবি কালার, হয় হেক্সাডেসিমাল না হলে কি আরজিবি। ওকে, এটা পাওয়ার উপায় হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে যে এরকম করে আপনি কয়দিন ধরে কালার নেবেন। দেখেন এখানে কি আছে, প্রথমে হেক্সা, এইচএসবি, এইচএসএল, আরজিবি, সিএমওয়াইকে, মানে সবগুলা কালারে আমরা এখানে পাবো। হ্যাঁ, আমি যদি সিএমওয়াইকে দিই, দেখেন এখানে আর ভ্যালুগুলো দিচ্ছে, সি এর কি 0, ম্যাজেন্টার এম এর 27, ইয়েলোর ওয়াই এর 16, তারপর হচ্ছে কি কি এর কে এর 7। তাহলে এইগুলাতে টাপ যেটা মানে আমি কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে যদি কোথাও বসাই দিই কেন ওই কালারটা চলে আসতেছে। এখান থেকে আবার আগে দিয়ে দিতে হবে, সিএমওয়াইকে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা সিএমওয়াইকে মানে কি লাগবে না নাকি পড়তে পারে না? না পারবে না, এটা যাক হয়তো সে পড়তে পারতেছে না বা কিছু একটা সামা প্রবলেম আছে। তো যাই যে প্রবলেম হোক, এই প্রবলেমের দিকে আমরা না যাই। আমাদের দুইটা হচ্ছে কালার ইউজ করার জন্য আমরা দুইটা স্ট্যান্ডার্ড ফলো করব। হ্যাঁ, সেটা তো ওয়েবের পার্ট না, সেটা গ্রাফিক্স এর পার্ট। হ্যাঁ, আমরা হচ্ছে এতটুকু বুঝি যে আমাদের ওয়েবের জন্য কালার আমাদের লাগবে। কালারের জন্য আমরা দুইটা স্ট্যান্ডার্ড ফলো করব, একটা হচ্ছে কি আরজিবি ফরম্যাট, যেটা আমরা ডেসিমেল বলতেছি শুধুমাত্র, আর যেটা আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল, যেটাকে 6টা ডিজিট আমরা দিচ্ছি। হেক্সাডেসিমেলটা কি লাগবে, একটা হ্যাশ লাগবে, আর আরজিবির আগে কি আরজিবি আপনাকে লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে, প্রতিটা কালার কোডের পরে একটা করে কি কমা দিতে হবে। ঠিক আছে, এই দুইটা স্ট্যান্ডার্ড আমরা ফলো করব। এখন আবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমি এভাবে কি মানে খুঁজে খুঁজে দিব সবসময়, এটা সম্ভব না। আপনি মনে করেন যে কোন একটা কালার আপনার মাথায় আসলো, আপনি সে কালারের নাম জানেন না, আপনি ওই কালারটা এভাবে খুঁজবেন কিভাবে? সম্ভব? এই লাখ লাখ কোটি কোটি কালার থেকে সম্ভব এভাবে খোঁজা? তাহলে খুঁজার বা কালার ইউজ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে এর নামগুলো জেনে রাখা, যেটা আমরা জেনে রাখলাম অলরেডি। সেকেন্ড স্টেপ হচ্ছে যে একটা কালার পিকার ইউজ করা, কালার পিকার। পিকার বলতে কি বুঝি আমরা? পিক করা, পিক যেখানে পিক করতেছে, একেবারে কালার পিকার কাজ হচ্ছে কালার পিক করা। ঠিক আছে, অনেকগুলা কালার পিকারের অনেক টুলস আছে, অনেক অনেক অনেক। তো আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট মনে হয় তার নাম হচ্ছে কালার পিকজি। কালার পিকজি এভাবে লিখলে হচ্ছে যে এই ওয়েবসাইটটা খুবই ছোট একটা টুলস, ছোট একটা অ্যাপ্লিকেশন। এখানে আপনারা যাবেন, যদি দেখেন 11 কিবির অ্যাপ্লিকেশন, আর এটা জিপ ভার্সন নিলে 8 কিবি। ফটোয়াল ভার্সনটা নিয়ে নেবেন, ফটোয়াল ভার্সন নিলে যেখানে রাখবেন ওখান থেকে কাজ করবে। আমি ফটোয়াল ভার্সনে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এটা দেখেন আমি নরমালি ডাউনলোড করলে কোথায় ডাউনলোড হয়, ডাউনলোড ফোল্ডারে। আমি নিজে যেটা করি সেটা হচ্ছে ডাউনলোড ফোল্ডার থেকে এটা কাট করে নিয়ে এসে ডেস্কটপে রেখে দিই। দেন আমার এখানে অলরেডি কিন্তু ডেস্কটপে রাখা আছে। এটা ছোট একটা অ্যাপ্লিকেশন, তো এটা আপনার পিসিতে কিন্তু সারা বছর চলে থাকলেও কোনো ঝামেলা হবে না। জাস্ট এটা কি করবেন, রান করবেন, ক্লিক করলে এটা এরকম রান করবে। দেখেন আমি যেখানে যাচ্ছি ওই কালারটাই দেখাচ্ছে। ওকে, তাহলে ইজি হয়ে গেল না? আমার কালারের নাম মনে রাখার দরকার নাই, কালার কোডে মনে রাখার দরকার নেই। জাস্ট যে কালারটা আপনার পছন্দ সেই কালারের উপরে কালার পিক্সিটা ওপেন করে ওই কালারের উপরে মাউস পয়েন্টার নেবেন, আর কি কালারটা নিয়ে নেবেন। দেখেন আমি মনে করেন যে আমি এই কালারটা নিব, তাহলে এখানে মাউস পয়েন্টার নিলাম, কালারটা কিন্তু দেখাচ্ছে পিক্সির উপরে, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন একটু পরে কি কি লেখা আছে, হেক্সার কোড দেখাচ্ছে, HTML কোড দিচ্ছে। আমরা যেটা হেক্সাডেসিমাল কোড বলতেছি সেটাকে ওয়েব বলতেছে কি HTML কোড। দেখেন HTML কালার কোড বলতেছে এটাকে। ওকে, এরপরে RGB কালার দেখাচ্ছে, CMYK কে দেখাচ্ছে, SHB দেখাচ্ছে। বড় হাতে লিখলে মনে কাজ হবে। হ্যাঁ রাইট, এটা হতে পারে। এবার হচ্ছে যে আমরা এখান থেকে কালারগুলো কি দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখতে জাস্ট কপি করে নিয়ে যাওয়া যায়। যেমন মনে করা হচ্ছে যে এটা সরাই দিন, এবার এখানে আসে, এবার এটাকে এখানে কি লিখছে পড়েন তো, Ctrl+Alt+C কপি HTML কোড, Ctrl+Alt+X কালার কি মিক্সার, Ctrl+Alt+Z তারপরে ম্যাগনিফায়ার। আমরা এত কাইনে যাওয়ার দরকার নাই, আপনি প্রথমটা নিয়ে নেবেন, Ctrl+C। ওকে, এখানে আমি আসলাম যে কোনো একটা কালার, মনে হয় এই রেড, এটা নিচ্ছি,
এটা দেখা যাবে না। এই কালারটা নিচ্ছে, হ্যাঁ, কন্ট্রোল অল্টার সি, কালার কপি হয়ে গেছে। আপনার বুঝতে হবে না, সে কপি করে ফেলছে অলরেডি। এখানে আসেন, এখানে এসে মনে করেন যে আমি এখানে জাস্ট এটা সরায়ে কন্ট্রোল বি চাপলাম, দেখেন কোড চলে আসছে। এটা কি কোড? HTML কোড বা হেক্সাডেসিমাল কোড। HTML কোড হোক হেক্সাডেসিমাল কোড হোক, আগে দিয়ে লাগবে কি একটা হ্যাশ। হ্যাশ দিবেন, তাহলে কালারটা কি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই হ্যাঁ 8 GB কপির বলতেছে, ওই দেখেন উপরে যাই, কন্ট্রোল অল্টার এক্স, কন্ট্রোল অল্টার এক্স। ওকে, মনে হয় আমি এই কালারটা নিব, হ্যাঁ, কন্ট্রোল অল্টার এক্স। এটা বক্স কই? এই যে বক্স চলে আসছে। 8 GB সরাসরি কপি হয় না, আপনারা এখান থেকে নিতে হবে। এটাকে আর এক কত 201, গ্রিনে কত 218, ব্লু কত 146, এটা দেখে দেখে এখানে লিখতে হবে। ঠিক আছে, HTML কোডটা ইজি, ঝামেলা নেই। এরপরে এরা বলতেছে কি কন্ট্রোল অল্টার জেড। ওকে ফাইন, এখানে যাই, যেখানে মনে যান কন্ট্রোল অল্টার জেড, এই যে এর চলে আসছে। এখান থেকে কালারটা দেখাচ্ছে, আপনারা এখানে দেখে দেখে লিখতে হবে, আসলে কিছু করার নেই। সহজ উপায় হচ্ছে যে HTML কোড। ওকে, জাস্ট কি করবেন, যে কালার আপনার দরকার সেই কালারের উপরে যাবেন, যে কন্ট্রোল অল্টার সি। ওকে, আর এটা ইউজ হয় বেশি, এটা দুটোই বেশি ইউজ হয়, 8 GB কালারটাও বেশি হয়, HTML কোডটাও বেশি ইউজ হয়। ওকে, এখানে এসে এটা পেস্ট করে দিবেন, আর সামনে কি থাকবে একটা হ্যাশ। সিম্পল, পারবেন না এটা সবাই? একদম সিম্পল। জাস্ট গুগলে যাবেন, গুগলে যে লিখবেন কি কালার পিক্সি, এটা এই ওয়েবসাইটটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এটাতে যাবেন, যে পোর্টেবলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে কাট করে এনে ডেস্কটপে রেখে দিবেন, সারা জীবন জন্য রেখে দিবেন। আপনি যদি ওয়েবের জন্য ওয়েব নিয়ে কাজ করতে চান, এখানে রেখে দিবেন, এটা থাকবে শেষ। তাহলে আপনার কালার নিয়ে চিন্তা করার দরকার নেই। কালার কোথায় পাবো, কে মনে রাখবো, কে ইউজ করবো, এত কালার কি কেমনে কি, কোনো কিছু মনে রাখার দরকার নেই। ওকে, ট্রান্সপারেন্টটা কি আপনার কালারের এখানে ইউজ করতে হবে নাকি আলাদা? কোনটা কোনটা? ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট পরে আসে, হ্যাঁ বলবো। ট্রান্সপারেন্ট, আচ্ছা ভাইদের তো বলছো, আমরা বলে দিই, ট্রান্সপারেন্ট একটা কালার আছে। ট্রান্সপারেন্ট নরমালি ট্রান্সপারেন্ট বলতে আমরা কি বুঝি? স্বচ্ছ। এখানে কাইনেটও এরকম স্বচ্ছ জিনিস দেখা যায়, কালার ট্রান্সপারেন্ট, এটা কিন্তু আছে। ব্যাকগ্রাউন্ড যদি রেড দিয়ে দেন হ্যাঁ ওকে ফাইন, এটা একটা ভালো কথা বলছেন। ব্যাকগ্রাউন্ড রেড বা কিছু একটা কালার আর কি, তাও আসতেছে না। এই যে আসছে না, নাই, না আসে না। মানে ট্রান্সপারেন্ট মানে ট্রান্সপারেন্ট দেখা যাবে না, এটা ট্রান্সপারেন্ট মানে নাই, একদম ভ্যানিশ। হোয়াইট হলে দেখা যেত, হ্যাঁ। যেমন স্যার আরজিবি যেটা আছে, আরজিবির সাথে যদি ইএ ইউজ করি তো ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ও না, ওটা আলফা হয়, অপাসিটিও কমে পারে, ট্রান্সপারেন্ট না, অপাসিটিও কমে পারে। আচ্ছা সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এখন পেন্স লাগানোর দরকার নাই। এতটুকু তো ক্লিয়ার না? তাহলে কালার নিয়ে আমাদের ঝামেলা শেষ। এবার এই কালার আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন? আপনি কি এরকম টেক্সটের মধ্যে ইউজ করতে পারবেন, চাইলে এরকম কি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। যত জায়গায় কালার দরকার তত জায়গায় ইউজ করতে পারবেন। দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে কি হেক্সাডেসিমাল বা HTML কোড কালার কোডে, আর একটা হচ্ছে কি RGB বা ডেসিমাল কালার কোডে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, কালার নিয়ে ঝামেলা আর কথা না আপনাদের। আর এই কালারটা কোথায় ইউজ করব? ফন্ট কালারের জন্য, কি ফন্ট কালার বা টেক্সট কালারের জন্য। ওকে নেক্সট, আর ব্যাকগ্রাউন্ডে আসে, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা এখানে দেখেন কি লিখছিলাম, ব্যাকগ্রাউন্ড রেড। ব্যাকগ্রাউন্ড মানে কি পিছনে যেটা আছে, বলেন যে এখানে আমাদের ইমেজগুলো দেখেন, ওয়ালে কিছু ইমেজ আছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে নাই? ব্যাকগ্রাউন্ড কি হবে? ইমেজের জন্য ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, তাহলে ব্যাকগ্রাউন্ড কি আমরা বুঝি নাকি? ওই এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড, এইখানে ব্যাকগ্রাউন্ড একই কথা, যে আপনি যদি কোনো একটা এলিমেন্টের পিছনে বা ব্যাক সাইডে যদি আপনি কি কোনো একটা রং বা কোনো একটা ইমেজ নিয়ে আসতে চান, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে কি ব্যাকগ্রাউন্ড, সহজ হিসাব। আর ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করতে পারি দুটো জিনিস, একটা হয় কোনো ইমেজ, না হলে হতে পারে কোনো কি কালার। ওকে, আমরা তাহলে ভিডিও ইউজ করতে পারি, তবে সেটা ভিন্ন টেকনিকে, এভাবে সরাসরি পারবো না। ভিডিও ওকে, সেটা টেকনিক ভিন্ন, বাট এভাবে সরাসরি আমরা পারবো না। এভাবে সরাসরি ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারবো, কালার এবং ইমেজ, কালার এবং ইমেজ। শেষ? স্যার ইমেজটা ইউজ করবেন। হ্যাঁ আসতেছি একটা একটা করে। হ্যাঁ আমরা এটা বোঝার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা কি নিয়ে আসবো? কালার নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা কি নিয়ে আসবো? ইমেজ নিয়ে আসবো। আমরা একটু দেখি, হ্যাঁ একটু দেখেন প্লিজ সবাই, আপনারা বাসা গিয়ে প্র্যাকটিস করবেন। আমরা একটু আগাই। অলরেডি কিন্তু আমি এখানে কালার ইউজ করে ফেলছি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিলে সে কি যাচ্ছে? কালার চাচ্ছে। আমরা যেখানে একটা কালার নিয়ে আসে, মনে এখান থেকে কালারটা নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টার সি, এখান দিয়ে দিলাম কন্ট্রোল বি, আর সামনে একটা কি হ্যাশ, তাহলে দেখবো যে কালারটা চলে আসছে, এখানে আসবে। হ্যাঁ
দেখেন কালারটা চলে আসছে। বাট এখানে আমরা একটা কি ইউজ করি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। চলেন, এটা হচ্ছে এটা না, এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আবার আইএমজি দিলে হবে না, পুরো ইমেজ লিখতে হবে। বাট এখানে ইমেজ লেখার একটা সিস্টেম আছে, ইমেজ দেওয়ার একটা সিস্টেম আছে। এখানে যেভাবে সরাসরি দিয়ে দিলাম, এবার সরাসরি দিলে হবে না। আমরা নরমালি HTML এ যদি কোনো একটা ইমেজ অ্যাড করি, কি লাগতো আমাদের? লিংক করা লাগতো না? এখানেও লিংক করা লাগবে। আর CSS এ ইমেজ লিংক করার জন্য যে সিস্টেম, সেটা হচ্ছে URL বসাইতে হবে। মানে আমরা ইমেজ ট্যাগের মধ্যে কি ইউজ করতাম? এসআরসি ইউজ করতাম না? আর এসআরসি এর পরিবর্তে মনে করো এখানে আসছে কি URL আর একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। আর এই মাঝখানের সিস্টেমটা হচ্ছে একই, লিংক করার যে সিস্টেম ওই সেম টু সেম সিস্টেম। তারপরে আমরা একটু বুঝি এবার একটু, চলেন কাহিনীটা বুঝতে হবে। আমরা একটা ইমেজ নিই কোথাও থেকে, ডেটে এখানে মনে আছে, দাঁড়া অনেক ইমেজ আছে, একটা ইমেজ ফোল্ডার সহ নিয়ে যাচ্ছি, দিয়ে দিলাম। হ্যাঁ, এবার জিনিসটা বুঝেন প্লিজ সবাই, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। এখানে কি নিচ্ছি? ইমেজ নিব, ইমেজ। ইমেজের লিংক বা ইউআরএল বসাবো, পাথ বসাবো। এবার জিনিসটা দেখেন, সিএস ফাইলটা কোথায় আছে? সিএস ফাইলটা কোথায় আছে? সিএস ফোল্ডারে আছে। ওকে ফাইন, আমরা একটা সিএস ফোল্ডারে যাই। এখানে কোনো ইমেজ আছে? তাহলে কি করতে হবে আমাদেরকে? এখান থেকে কোথা থেকে বেরোচ্ছি আমরা? সিএস ফোল্ডার থেকে বেরোচ্ছি। খেয়াল করেন, তাহলে এই লিংকটার প্রথমে কি করতে হবে আমাদেরকে? সিএস ফোল্ডার থেকে বের করতে হবে প্রথমে। ডট ডট স্ল্যাশ, আপনি হচ্ছে যে ফাইলে কাজ করতেছেন না, সেই ফাইলটার যে ফোল্ডারের মধ্যে আছে সেটাই তখন রুট। যে ফাইলে কাজ করবেন ওই ফাইল যে ফোল্ডারে থাকবে সেটাই তখন রুট আপনার জন্য। ঠিক আছে? তাহলে সিএসএস এর জন্য রুট কোনটা? সিএসএস ফোল্ডারটা, নাকি? কথাটা কি ভেতর লাগতেছে নাকি? যে ফাইল নিয়ে আপনি কাজ করতেছেন সেই ফাইলটা বা সেই ফাইলগুলো যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটাই তখন কি রুট হিসেবে কাজ করবে। বা তখন আপনার জন্য ওই ফোল্ডারই সব, এর বাইরে কিছু দেখার দরকার নেই। এবার আমি চাচ্ছি এই সিএসএস ফাইলের সাথে একটা ইমেজ লিংক করাবো, কিন্তু ইমেজ এই ফোল্ডারের মধ্যে নাই। হয় সামনে যেতে হবে, নাহলে পিছনে যেতে হবে। সামনে যাওয়ার কোনো জায়গা নাই, তাহলে উপায় কি? পিছনে যেতে হবে। পিছনে যেতে হলে কি লিখতে হয়? ডট ডট স্ল্যাশ। এবার আসেন, পিছনে আসলাম। আসার পরে কি পাচ্ছি আমরা? এখানে একটা ফোল্ডার পাচ্ছি। এটার ভিতরে যেতে হলে কি করতে হবে আমাদেরকে? এখানে ইমেজ লিখতে হবে, তারপরে স্ল্যাশ। স্ল্যাশ দেওয়া মানে তখন আমি একটা ডিরেক্টরিতে ঢুকে গেলাম। আবার এখান থেকে যে ইমেজ আপনার ভালো লাগে ওই ইমেজ আপনি নিয়ে নেন। মনে হয় আমার এটা ভালো লাগতেছে, তাহলে এটার কি নেম উইথ এক্সটেনশন নিব, নিয়ে এখানে কি জাস্ট দিয়ে দিব, শেষ। আর এটার আগে পরে একটা কোটেশন, পরে একটা কোটেশন, এভাবে দিয়ে দেন। কোটেশন না দিলেও কাজ করে, কোটেশন দিলে ভালো। দেখি কাজ করে কিনা, একটু করলাম আমরা। ওকে, কোটেশন কি করে একটা হবে? সিঙ্গেলই দেন, একই কথা একই কথা। নো বল ডাবল দিলে এই কাজ করবে। আমরা একটু দেখে আসি কিনা। হ্যাঁ, দেখেন চলে আসছে, একদম ইজি না বিষয়টা? জাস্ট মানে এই লিংকের পাথের বিষয়টা একটু কি হিসাব নিকাশ করে রাখতে হবে, জাস্ট সিম্পল। একটু কোটেশন ছাড়া দেখতেছি, দেখেন চলে আসছে। তো কোটেশন দিয়ে মারামারি করা যাবে না। এখানে ডাবল দিচ্ছি, এখানে ডাবল কি শেষ করতেছি, চলে আসছে। ঠিক আছে? তো কোটেশন নিয়ে এখানে কোনো ইস্যু নাই। যদি কখনো ইমেজ না আসে তাহলে এটা বোঝার দরকার না যে কোটেশন নিয়ে হয়তো আসতেছে না, কোটেশনের ঝামেলা, এরকম কোনো ঝামেলা না। তাহলে আপনার হয়তো বা কি ওই পাতে ঝামেলা হচ্ছে, লিংকে ঝামেলা হচ্ছে। তাহলে আমরা যদি সিএসএস ফোল্ডারের মধ্যে যদি ইমেজ ফোল্ডারটা নিয়ে চলে আসি, হ্যাঁ সমস্যা হবে? অবশ্যই। আমরা সবসময় বলছি সবকিছু আলাদা আলাদা রাখবো, ক্যাটাগরাইজ রাখবো। সবগুলা রিসোর্স ডিপেন্ডেন্ট হচ্ছে কার উপরে? HTML এর উপরে। আর HTML এর সাথে সবকিছু রিসোর্সগুলো এভাবে ক্যাটাগরাইজ হয়ে থাকবে। যতগুলো ফোল্ডার আমি সবগুলো মানে আমার রুট ফোল্ডারে রাখবো, যেখানে HTML গুলো আছে সেই রুটে রাখবো। ওকে, আমার যত রিসোর্স আসবে সব রিসোর্স হচ্ছে HTML যে রুটে থাকবে সেই রুটে সবগুলো ক্যাটাগরাইজ হয়ে আলাদা আলাদা ফোল্ডারে থাকবে। যত ইমেজ আসে সব ইমেজ এখানে চলে যাবে, যত সিএস আসে সব সিএস এখানে চলে যাবে। আমরা এরপরে আরো ক্যাটাগরাইজ করি, যেমন ইমেজের মধ্যে আসলাম। যদি মনে করেন যে আপনি একটা অফিসের ওয়েবসাইট বানাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ, এবার সেখানে তাদের হচ্ছে কি কোম্পানির পার্সোনাল কিছু ছবি থাকতে পারে, যেমন লোগো, ব্যানার। এরপরে এদের গ্যালারি থাকতে পারে, যেমন হচ্ছে এদের যদি বিভিন্ন ইভেন্ট হয় বা প্রোগ্রাম হয় সেই ইমেজগুলো থাকতে পারে। আবার ক্লায়েন্টের ইমেজ থাকতে পারে, তখন এগুলো আমরা আবার ফোল্ডার করে ফেলি। যেমন মনে করেন যে ইনফো, তার মানে তাদের এদের ইনফরমেশন যেগুলো আছে এগুলো থাকলো। এরপর মনে করেন যে এখানে কি তাদের পোর্টফোলিও ইমেজ থাকলো,
ফোলিও, হ্যাঁ এভাবে। এর মধ্যে আমি ক্লায়েন্টের কিছু ছবি রাখলাম, এভাবে এগুলো ক্যাটাগরাইজ করে রাখে। তাহলে সুবিধা কি, আপনার এগুলো ম্যানেজ করতে সুবিধা, ঠিক আছে? নইলে আপনার মনে হয় যে একসাথে 100টা ইমেজ থাকলো, তখন আপনার এখানে ম্যানেজ করতে ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। এবার যত ভাঙবেন তত ইজি, যত ভাঙবেন তত ইজি, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন এগুলো। আর হচ্ছে আমি যেভাবে বলতেছি না, এখন থেকে এভাবে প্র্যাকটিস করেন, নিজেরা আলাদা কোনো কি মেকানিজম এখানে খাটায়েন না। এখন যদি ভালো কোনো বুদ্ধি থাকে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই মিলে ওইটা ফলো করব, ঠিক আছে? শেয়ার করতে সমস্যা নেই। জি জি, কোনটা? ওটা কি যে কোনো জায়গায় করা যায় নাকি ব্রাউজার লাগবে? ওকে ফাইন, কোনটা দেখি তো বলেন তো। কুইক এসটিএমএল, QUICK HTML কালার পিকার, ওকে এখানে পাবো, তাহলে তো আরো ভালো। এটা পোর্টেবল নাই আমাদের এখানে, তো হচ্ছে ইয়া করতে হবে, ইনস্টল করা যাবে না। ওই তো ঘুরে ফিরে ওইটাই আসে। কালার পিকার, এটা কুইক এসটিএমএল কালার পিকার ডাউনলোড হচ্ছে, কিন্তু ঘটনা হলো তো আমরা ইনস্টল করতে পারবো না, কত হয়ে যাচ্ছে তো। কই, ওই যে ক্লিক করে রাখতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, কপি হয়ে গেছে। তাহলে তো আরো ভালো, দেখেন এরকম ভালো বুদ্ধি থাকলে দিবেন, ওইটা হ্যাশ সহ চলে আসতেছে। ওকে ফাইন, তাহলে আরো ভালো হইলো, ঠিক আছে? এরকম ভালো বুদ্ধি দিবেন, কিন্তু আলাদা কোনো মেকানিজম খাটায়েন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা পাইলাম, এটার নাম কি? কুইক এসটিএমএল কালার পিকার। ওয়েট, শিওল বারে চা খাওয়াই দিবেন। হ্যাঁ, এটা শেয়ার দায়িত্ব। ওই ফাইন, তাহলে আমরা কি ভালো দুটো টুলস পাইলাম? হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার এখানে যদি একটা কালার পিক এরকম করে নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা যদি দেখেন, এখানে আরো কথা আছে, একটু বুঝেন প্লিজ। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি কালার ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা কি ইমেজ ইউজ করলাম, কিন্তু এগুলো দুটো কমনলি ইউজ করা যায়। কমনলি যদি ইউজ করতে জাস্ট আমরা লিখবো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড। ওকে, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে এটার মধ্যে আমরা কি কালার ইউজ করতে পারবো, তাহলে আমরা ইমেজ ইউজ করতে পারবো, তাহলে এটাই বেটার। ওকে, এটা আর এটাকে বলা হয় শর্ট হ্যান্ড। এভাবে যদি আপনার এমন কোনো প্রপার্টি থাকে যেখানে কি এটা ডিটেইলস লেখা যায়, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটু স্পেসিফিক হচ্ছে। আবার একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাও স্পেসিফিক হচ্ছে। আবার এখান থেকে আমি শুধু ব্যাকগ্রাউন্ড নিচে কালার ফেলে দিচ্ছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিচে ইমেজ ফেলে দিচ্ছি। যেসব প্রপার্টি এরকম আছে যে লং প্রপার্টিটাকে শর্ট করে আমরা লিখি, এগুলোকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। লং প্রপার্টিকে শর্ট করে যখন লিখি, এটাকে বলা হয় কি শর্ট হ্যান্ড প্রপার্টি। এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি একটা শর্ট হ্যান্ড প্রপার্টি। এই শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করে আমরা চাইলে কি কালার ইউজ করতে পারবো, চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। ওকে, সেটাই দেখাবো, রাইট। আর মনে করেন যে আমি ওই যে এটা যেটা আছে আমাদের, এটা দিয়ে আমরা কোন একটা কালার পিক করে নিই, চলেন এখান থেকে এটারে পিক করে নিচ্ছি, এটার পিকটা দেখা যাবে না, এটা পিক করে নিচ্ছি। ওকে, একটা পিক করে নিলাম, কপি হয়ে গেল। এখানে এসে কি কন্ট্রোল বি, তাহলে হ্যাশটা চলে আসছে, তাহলে আর ইজি হয়ে গেল ব্যাপারটা না। ওয়েট, এখানে আসেন, রিফ্রেশ করেন, তাহলে চলে আসছে। ওকে, এবার আমরা যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করি, চলেন তাহলে আবার ওই আগের কাহিনী কি করতে হবে, ইউআরএল নাকি ইউআরএল, আর আমরা কোথায় আছে দেখতে হবে, সিএসএস ফাইলের মধ্যে আছে। তাহলে কি করতে হবে আমাদেরকে, সিএস থেকে বের হতে হবে, কারণ কি এখানে আমাদের কোনো ইমেজ ফাইল বা ফোল্ডার কিছুই নাই। বের হলাম, বের হওয়া মানে এখানে ডট ডট স্ল্যাশ দেওয়া, ডট স্ল্যাশ মানে একটা ডিরেক্টরি থেকে আমরা কি বের হয়ে গেলাম। এই ফোল্ডারগুলোকে আমরা বলতে পারি ডিরেক্টরি বলতে পারি, অনেকে বলে ডিরেক্টরি। এটার হচ্ছে অফিসিয়াল ভাষা হচ্ছে কি ডিরেক্টরি, অফিসিয়াল নাম হচ্ছে ডিরেক্টরি। খেয়াল রাখবেন, এটা একটা ডিরেক্টরি, ইমেজ ডিরেক্টরি। ইমেজ ডিরেক্টরি যেতে হলে কি লিখতে হবে, ইমেজ লিখতে হবে। ওকে, এরপরে আবার যার মন চায় ধরে হচ্ছে নিয়ে নেবেন। মনে করেন হচ্ছে আমার মন চাচ্ছে এটা নিতে, তাহলে কি এটার নাম এবং কি এক্সটেনশন, আর নামগুলো অলওয়েজ মিনিংফুল দিবেন। শেষ, একটু নেন, নিয়ে আসেন। দেখেন চুল দেখা যায় না, দেখা যাচ্ছে কবার, দেখেন তো দুইবার। আর এখানে বডির একটাই দেখা যাচ্ছিল, তাহলে এটার যে নাম, এটা হচ্ছে যে এখানে বিষয়টা কি রিপিট হচ্ছে না, এখানে ইমেজটা রিপিট হচ্ছে।
রিপিট তো আমরা বুঝি, ওকে, মানে পুনরায় চলে আসা। এটা কারণ কি দেখেন, এটার একটা উইড আছে, এই ইমেজের উইডের তুলনায় আমার উইডটা কি বেশি। যখনই হচ্ছে যে আপনি যে ইমেজটা ইউজ করছেন সেটার তুলনায় আপনার উইডটা বেশি থাকবে বা আপনার এলিমেন্টের উইডটা বেশি থাকবে, তখন ইমেজটা কি রিপিট হবে এরকম, ঠিক আছে? কন্ট্রোল করা যায় হ্যাঁ, এই রিপিটটা কন্ট্রোল করা যাবে। ওকে ফাইন, আমরা এবার সেগুলাই দেখি এবার। হ্যাঁ চলো, কোন পার্টটা নিবে হ্যাঁ হ্যাঁ, আর এগুলাতে আসতেছে এবার। আর মনে করেন যে এই মিরাজের এটা আমরা আরেকটু ছোট করে দিই, দাঁড়ান, এডিটে যাই হচ্ছে যে কোন একটা কালার নেই, এখানে দুইটা কালার নেই, সরি, রিসাইজ ক্রপ 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 ক্রপ, ওই পাশ থেকে মানে সিলেক্ট না এটা অন্য জিনিস দেখাই না, বারবার রিপিট হচ্ছে, অনেকবার রিপিট হচ্ছে। হ্যাঁ এরকম করে ডিজাইন করা যায়, অনেক ডিজাইন করা যায় এরকম করে। আমি একটা হাইট নিচ্ছি এখানে, ওকে, এভাবে রিপিট হচ্ছে। এবার রিপিটটা কন্ট্রোল করা যায়, এই জন্য আমাদেরকে আরো কিছু প্রপার্টি শিখতে হবে। আমরা এগুলো একটু শিখি, চলেন। আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করা শিখে গেলাম না, আবার আরো কিছু দেখি, দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট। এটা দিয়ে হচ্ছে আমরা কি হয় কোন একটা ইমেজকে রিপিট করাইতে পারবো, অথবা কোন একটা ইমেজের রিপিট কি অফ করতে পারবো, দুইটাই করতে পারবো। সেটা কিভাবে আমরা একটু দেখে আসি, চলেন। এখানে আমরা একটু এটারে লিখে দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে লিখে দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য আছে, শর্ট হ্যান্ডে কিভাবে ইউজ করা যায়, আবার হচ্ছে কি এরকম মানে লং যেগুলো প্রপার্টি আছে এগুলোতে কিভাবে ইউজ করা যায়, টেকনিক আছে, আলাদা আলাদা টেকনিক। এটা শিখাই দিই আপনাদেরকে, দেখেন এটা প্রপার্টিটা কি, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, এখানে বললাম আমি কি নো রিপিট, মানে আমি রিপিট চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, আমি রিপিট চাচ্ছি না, তাহলে রিপিট হবে না। আর এরিয়া যত কিছু হোক রিপিট আর হবে না, একবারই শেষ। এরপর আমি চাচ্ছি কি রিপিট হোক, তাহলে রিপিট। আর এটা না দিলে অটোমেটিক রিপিট হবে, ডিফল্ট ভাবে রিপিট হবে। যদি তার কি এই এরিয়া বা যে যতটুকু আমার এলিমেন্ট এরিয়া থাকবে তার চেয়ে যদি আমার ইমেজটা ছোট হয় তাহলে অটোমেটিক্যালি রিপিট হবে। কিন্তু এখানে একটা কন্ট্রোলের বিষয় আছে, যদি আমি চাই শুধু কি হরিজন্টালি রিপিট হবে, তাহলে এখানে দিয়ে দিবেন রিপিট এক্স, নাকি তাহলে শুধু কি হরিজন্টাল রিপিট হলো, ভার্টিক্যালি আর হচ্ছে না, ঠিক আছে? না, হয় হচ্ছে যে ভার্টিক্যালি হরিজন্টালি হবে, না হলে ভার্টিক্যালি হবে, আর না হলে ডিফল্ট যা আছে তাই পুরা। এরপরে জাস্ট এখানে যদি দিয়ে দেন ওয়াই, তাহলে কি এটা রিপিট ভার্টিক্যালি, এই জাস্ট একবার। আর যদি বলা যায় না আমি চাই যে এটা হোক 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 হোক, তাহলে কি এখানে কিছু আর লিখতে হবে না, এমনিতেই করতে থাকবে। ক্লিয়ার? এবার যেটা বুঝার বিষয় সেটা বুঝেন একটু। এখানে আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা কি ইমেজ, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে ইমেজটা অ্যাড করলাম, আসতেছে, কোনো সমস্যা নাই। এখানে আসেন, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিলাম, তার কাজ কি হওয়ার কথা, রিপিট হবে না, আসলে হচ্ছে না, তাহলে শিখাবো কেমনে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটার আমরা যে শর্ট হ্যান্ড ইউজ করলাম, শর্ট হ্যান্ডে কিছু সুবিধা আছে। হ্যাঁ, সুবিধাগুলো একটু দেখি। সুবিধাটা দেখার জন্য এখানে আসলাম, একটু আমরা এটা একটু কাট করে নিয়ে নিই। ওকে, এখানে হচ্ছে যে আমরা তাহলে হচ্ছে যে আমরা শর্ট হ্যান্ড হোক লং হেড লং প্রপার্টি হোক, এটার সাথে কিন্তু আমরা কি এগুলো ইউজ করতে পারি, আর যেটা শেখানো সেটা শিখিয়ে এবারে। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলার সাথে এই সরাসরি এই যে ব্যাকগ্রাউন্ড যে প্রপার্টি আমরা এখানে নিছি না, এই প্রপার্টির সাথে সরাসরি এখানে রিপিট নো রিপিট এগুলো ইউজ করে দেওয়া যায়, ঠিক আছে? সেটা কিভাবে আমরা একটু দেখে চলেন। এখানে যদি লিখে দিই নো রিপিট, ওকে, জাস্ট একটা ভ্যালুর সাথে কি আরেকটা হলো, মানে একসাথে কি দুইটা ভ্যালু ইউজ করলাম, আমরা দুইটা ভ্যালু কাজ করবো, একটু দেখেন। তাহলে একটা লাইন কমে যাচ্ছে না? আগে এখানে কি করতেছিলাম আমরা, এখানে লিখতেছিলাম, এখন ওটা লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটার কারণে, শর্ট হ্যান্ড প্রপার্টিটার কারণে এখানে কি এটারে কাজ করে নিচ্ছে। এবার আমরা যদি এখানে শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ না করে যদি লং প্রপার্টিটা ইউজ করতাম, যেমন এটা স্পেসিফিক না, ব্যাকগ্রাউন্ড কি শুধু ইমেজের জন্যই, এটা ডিফারেন্টের জন্য বলতেছে না কিন্তু, তাই না? বিষয়টা এরকমই তো। তখন এটা কি মানে সে এখানে ধরতে পারতেছে না এটারে, আর একদমই বাদ, কারণ এখানে রিপিট নো রিপিট সে মানে এলোমেলো, তার কাছে বুঝতেছে না জিনিসটা, এই আর কি। যদি হচ্ছে যে আপনি কোড কমাতে চান তাহলে আপনার ইউজ করতে হবে কি
শর্টেন প্রপার্টি। কোড কমাতে চাইলে কি ইউজ করতে হবে? শর্টেন প্রপার্টি। শর্টেন প্রপার্টি ইউজ করলে আপনি, এটা তো ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি কি ইমেজ ইউজ করতে পারেন, কালার ইউজ করতে পারেন, নো রিপিট, পজিশন, যে সব আমরা আরো কি এখানে পাবো এগুলো আপনারা কি ইউজ করে দিতে পারবেন, কাজ করবেন। হ্যাঁ, আর আরো আছে, মানে এগুলো আপনারা ইউজ করে ফেলতে পারেন যদি একটা শর্টেন প্রপার্টি ইউজ করেন। ওকে, তাহলে খেয়াল রাখবেন আপনারা, অনেক সময় আমাদের হয় কি আমরা এখানে এভাবে ইউজ করে এখানে শর্টেনটাও ইউজ করি, তারা বলে যে এটা কাজ করে না। কারণ হচ্ছে যে এটা তো স্পেসিফিক, এখানে বলছে কি শুধু তুমি ইমেজ দাও, কিন্তু রিপিটের কথা বলতেছে না বা অন্য কোনো প্রপার্টির কথা বলতেছে না। যদি আমরা লং প্রপার্টি ইউজ করি তাহলে এগুলো এভাবে কি শর্ট ইউজ করা যাবে না, আপনারা এগুলো ইউজ করতে হবে আলাদা আলাদা ভাবে, ইন্ডিভিজুয়ালি। ক্লিয়ার? আর যদি বলেন যে না আমি ইন্ডিভিজুয়ালি ইউজ করবো না, তাহলে গ্রেট, তাহলে হচ্ছে ওয়েলকাম, আপনি এখানে লিখেন কি শর্ট এন্ড প্রপার্টি। ক্লিয়ার? ওকে, কথাগুলো নিয়ে পেঁচাচ্ছি কারণ হলো এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝে যাওয়া যাবে না। তাহলে নো রিপিট দিলে রিপিট হবে না, আর রিপিট দিলে রিপিট হবে, রিপিট এক্স দিলে কি হবে? হরিজন্টালি রিপিট হবে, আর রিপিট ওয়াই দিলে ভার্টিক্যালি রিপিট হবে, জাস্ট একবার। ঠিক আছে, মানে একবার বলে নিচে যতক্ষণ চলে থাকে ততক্ষণ থাকবে আর কি। এক ব্যাকগ্রাউন্ডে একাধিক যাবে না, এক ব্যাকগ্রাউন্ডে একটাই। এবার আপনি যে মনে করেন যে কোনটার মধ্যে মিরাজের কল্লা, কোনটার মধ্যে সাকিবের মাথা এরকম দরকার, তাহলে হচ্ছে যে আপনাকে ওই এটা অ্যাডোব ফটোশপ বা অন্য কোনো এডিটিং টুলস দিয়ে বানিয়ে নিতে হবে ওরকম একটা ইমেজ। ঠিক আছে? অথবা হচ্ছে যে এরকম হচ্ছে যে ছোট ছোট আমরা এখানে উইডথ নিলাম, হাইট নিলাম না 200 পিক্সেল, এরকম ছোট ছোট ব্লক করে, মানে 20 পিক্সেল ইনটু 20 পিক্সেল, 40 ইনটু 40 পিক্সেল, এরকম ব্লক বানায় আলাদা আলাদা ব্লকে আলাদা আলাদা করে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাহলে আসবে। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে আরো কিছু কাজ আছে, চলো আমরা একটু দেখি। ব্যাকগ্রাউন্ড কি? অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, নরমালি অ্যাটাচমেন্ট বলতে আমরা কি বুঝি বাংলা ভাষায়? কোনো কিছু যুক্ত করা। যুক্ত করা। আচ্ছা, এরা কি বুঝে আমরা একটু দেখি, চলেন। এটা আমাদের কিছু ভ্যালু আছে, আমরা ডাব্লিউএক্সএল যাই, ভ্যালুগুলো কি কি জানি আছে তো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার শিখে বলছে, অ্যাটাচমেন্ট ইমেজ রিপিট শিখে বলছে, আর কি আছে অ্যাটাচমেন্ট আর পজিশন। এখান থেকে দেখার চেষ্টা করি একটু। অ্যাটাচমেন্ট, হ্যাঁ ঠিক আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট লিখে ফিক্সড, মানে কি আচ্ছা ফিক্সড করে রেখে দিছে, দুনিয়াদারে সব ধ্বংস হয়ে যাবে, তারপর এটা ফিক্সড জায়গা, ওই জায়গায় থাকবে, কোনো নড়চড় হবে না তার, মানে জায়েদ খানের মতো আছে তো আছেই, মানে সে যাবে না কোথাও আর। ঠিক আছে, এখানে লিখে দেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, না জায়েদ খান লিখলে হবে না। ওটা আপনি W3C এর কাছে পাঠাতে পারেন, এটা জায়েদ খান লিখতে যেন হয়, এরকম কিছু একটা করে দেন আমাদের। আচ্ছা, এটা জন্য ওটা লিখে দিন ব্যাকগ্রাউন্ড রিপিট, আমরা একটা আলাদা আলাদা শিখি। হ্যাঁ, নো রিপিট। ঘটনা কি কিছু ভুল হয়েছে? অ্যাটাচমেন্ট ফিক্স করে দেওয়ার পরে আসতেছে না। এটা কি সমস্যা? আসবে, ওটা দেখাবে, ওটা দেখাবে। আচ্ছা, এখানে হচ্ছে হয়তো ব্লকটার জন্য হচ্ছে না, আমরা ব্লকটার একটু এখানে চলে আসে একটু। হ্যাঁ, এটা এখানে দেখেন, এখানে একটা ইমেজ আছে, এটা এদিকে খেয়াল করেন, পরে বুঝবেন না, এগুলো কিন্তু ডিজাইন জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু এগুলা। এখানে একটা অবস্থা আছে ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা একটু বুঝে আগে। ব্যাকগ্রাউন্ড কি আমরা অ্যাটাচমেন্ট ফিক্সে তুলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে বলতেছে কি রাইট টপ, পজিশনের হচ্ছে 4টা ভ্যালু আছে, টপ, রাইট, বটম এবং লেফট। পজিশনের কয়টা ভ্যালু? 4টা ভ্যালু, টপ, রাইট, বটম, লেফট। আমরা যদি এখানে শুধু দেই টপ, তাহলে এটা কি টপে আছে, দেন এমনি 4 জায়গা আছে। এরপর আমি যদি দেই ব্যাকগ্রাউন্ড পজিশন বটম, তাহলে এটা নিচে চলে যাচ্ছে এই। এরপর আমি যদি লেফট, ডিফল্ট যেভাবে থাকার ওইভাবে থাকবে যে লেফট। এরপর আমি যদি দিই কি রাইট, তাহলে এটা রাইটে যাবে, রাইটে গেল। ওকে, আবার হচ্ছে অনেক সময় আপনার আমরা যদি বাসায় প্র্যাকটিস করি, ওখানে যদি এরকম করি তাহলে হয়তো দেখা যাবে যে হচ্ছে না। এটা কারণ যেটা হবে যদি না হয় আর কি, তাহলে তার এরিয়া, এই যে ব্যাকগ্রাউন্ডের এরিয়া যদি হচ্ছে কি আপনার ওই যে ডিফল্ট যে আপনার ওই যে ব্লকের এরিয়া আর কি, মানে এখানে ব্লক বলতে কোনটা, এই যে এটা পুরোটা হচ্ছে এটা ব্লক এরিয়া,
ওকে, মানে তার যতটুকু এর মধ্যে সে কাজ করতে পারবে আর কি। ব্লক এরিয়া আর যদি মনে করেন যে আপনার কি ব্যাকগ্রাউন্ড এরিয়া যদি সেম টু সেম হয়, তাহলে তো এটা সরার জায়গা পাবে না, ওই জন্য এটা কাজ করবে না আর কি। তো টেস্ট করার জন্য অবশ্যই ব্লকটা বড় নেবেন আর ব্যাকগ্রাউন্ডটা কি ছোট নেবেন, তাহলে কাজ করবে। এবার আমরা চাইলে এখানে একসাথে দুটো ভ্যালু ইউজ করতে পারবো। যেমন প্রথমে রাইট ইউজ করলাম, রাইটের সাথে ইউজ করলাম কি বটম, তাহলে এটা কি রাইটের বটমে বসবে, রাইটের বটম। এবার আমরা যদি রাইটের টপ, তাহলে কোথায় যাবে? রাইটের লেফট, রাইটের লেফট হবে, তাহলে কি হবে? লেফটের টপ হতে পারে, দুটো বিপরীতমুখী হইতে হবে, একই মুখী হলে হবে না। আবার লেফটের কি হইতে পারে? বটম, ঠিক আছে। আবার যদি এখান থেকে যদি আমি দিয়ে দিই সেন্টার, তাহলে দেখেন একদম মাঝখানে, তাহলে কয়টা ভ্যালু পেলাম? 5টা। এটা কিসের সাথে কাজ করবে? ব্যাকগ্রাউন্ড পজিশনের সাথে কাজ করবে। হ্যাঁ, ওকে ফাইন। এবার আমরা যদি মনে করি যে এখানে দিলাম শুধুমাত্র এটা থাক, এখানে দিলাম কি ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, পজিশনটা কেটে দিচ্ছি। আর এখানে যদি ইউজ করি সেন্টার, তাহলে এটা কাজ করবে। শর্ট হ্যান্ডের সাথে এগুলো কি এভাবে কাজ করে যাবে। রান করে দেখেন সেন্টারে কাজ করতেছে, ক্লিয়ার। আমি যদি এখানে যদি দেই রাইট বটম, তাহলে কাজ করতেছে, ক্লিয়ার। শর্ট হ্যান্ডের সুবিধা হচ্ছে এটা, যে আমরা একসাথে অনেকগুলো ভ্যালু কি দিয়ে দিতে পারবো, কোডটা কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে। আর মানে নো রিপিট তো, ওকে ফাইন। আসেন আমরা ওই যে ভাই যেটা বললাম আমরা এটা করি। নো রিপিটটা আমরা একটু বুঝি, ব্যাকগ্রাউন্ড রিপিটের কাজটা। হ্যাঁ, এখানে এসে বলে দিতে রিপিট এক্স, হচ্ছে ওকে। আর বাকির হলো কি অ্যাটাচমেন্ট, আমরা দেখি ওরা একটু দেখি চলেন। নো রিপিট বুঝি আমরা, তাহলে রিপিট হবে না। পজিশন আমরা বুঝি যে এক জায়গায় ফিক্স থাকবে, আমরা ওরা দিচ্ছি সেন্টারে ফিক্স দিচ্ছি। চলেন, বলছে রাইট টপে থাকলো, রাইট 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 সেন্টার দিলে কিছু আসে, কিছু একটা হচ্ছে, বাট অতটা কাজের না। না না থাকুক, আমি ওটা যাচ্ছি না, সেন্টারে আসলো না। এবার এখানে বললো কি ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট ফিক্সড, তার মানে ইমেজটা থাকবে ফিক্সড, ব্যাকগ্রাউন্ড থাকবে কি ফিক্সড। ফিক্সড থাকলে কি হবে দেখেন, এটার উপর দিয়ে দুনিয়াদারি সব চলে যায়, চলে যাক, সে ডোন্ট কেয়ার, উপর দিয়ে সে কি ওর জায়গার মধ্যে বসে থাকবে, এটা হচ্ছে সুবিধা। এবার আমরা যদি এটা যদি একটা ধরে নিয়ে এখানে যদি বসাই দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে শর্ট হ্যান্ডের সাথে একই সাথেই রাইট বটম, তার মানে কি এটা পজিশন। রিপিট এক্স, তার মানে কি ব্যাকগ্রাউন্ড রিপিট। আর জাস্ট এখানে যদি বললেন আপনি ফিক্সড, এটা কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ক্লিয়ার। এবার দেখেন তাহলে একসাথে কিন্তু এখানে দেখেন কয়টা করে আসলো, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, চারটা লাইন এক লাইনে চলে আসছে, ক্লিয়ার। করতে পারবেন না এগুলো? একদম সিম্পল কাজগুলো। মার্জিন রাইটটা আসতেছি আসতেছি, ওয়েট। না না, সবগুলো সিম্পল, জাস্ট স্টেপগুলো আপনার খেয়াল রাখতে হবে। আর ফিক্সড এর কোনো ভ্যালু আছে কিনা ওকে ফাইন দেখি আছে কিনা। বেটার অ্যাটাচমেন্ট কি স্ক্রল, স্ক্রল দিলে কি হয় আমরা একটু দেখে চলেন। ও এটা নরমাল, তখন স্ট্যাটিক মানে যা ছিল তাই, মানে ডিফল্ট যা থাকার কথা তাই। স্ক্রল একটা আছে, স্ক্রল দিলে ডিফল্ট যাই থাকার তাই থাকবে। তাহলে কাজের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিক্সড। এই ভ্যালুগুলো সম্বন্ধে বা ভ্যালুগুলোর যে হচ্ছে প্রপার্টি, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, কোনো কোয়েরি আছে? ওকে, তাহলে কমপ্লিট। তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কি ইউজ করতে পারি? ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কি ইমেজ ইউজ করতে পারি। আর এগুলোর সাথে অ্যাজ এ প্রপার্টি আমরা ইউজ করতে পারি কি ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন। ইমেজটা ফিক্স থেকে যাবে, এটা খুবই সুন্দর একটা ফিচার এটা, ওকে। আর যদি আমরা শর্ট হ্যান্ড ইউজ করি, শর্ট হ্যান্ডের সাথে কি হবে, আমরা চাইলে কি পজিশন, রিপিট, তারপরে আমাদের কি অ্যাটাচমেন্ট, সবগুলো আমরা একসাথে ইউজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। আর হচ্ছে যে রিপিটের হচ্ছে যে কি কি ভ্যালু আছে আমরা পাচ্ছি, রিপিট, নো রিপিট, রিপিট এক্স, রিপিট ওয়াই। পজিশনের কি কি ভ্যালু আছে, টপ, বটম, লেফট, রাইট, সেন্টার। আবার আমরা চাইলে এগুলোকে বিপরীতমুখী দুইটার একসাথে আমরা ইউজ করতে পারি, যেমন কি রাইট টপ, রাইট বটম, লেফট টপ, লেফট বটম, ওকে। এভাবে আমরা বিপরীতমুখী বলি। আবার রাইট আর লেফট একসাথে ইউজ করে বললাম যে হচ্ছে না। আর অ্যাটাচমেন্ট হচ্ছে কি ফিক্সড, এটাই সবচেয়ে ভালো, ক্লিয়ার সবাই? আরো আছে, আসেন। এরপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে কি সাইজ, এটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ড সাইজ।
আচ্ছা, এটার এক নজরে দেখি। মজার সাইজ বলতে আমরা কি বুঝি? মেজারমেন্ট, হাইট, উইডথ নাকি, বা হচ্ছে কি বড় ছোট। এবার মনে করা হচ্ছে যে আপনার অনেক বড় একটা এরিয়া আছে, আমার এই এরিয়াটা অনেক বড় না, এটা খেয়াল আছে, এটা 200 পিক্সেল। এটা বড় কত বড় বোঝানোর জন্য আমরা এখানে একটা কাজ করি, যদি আমরা এটা এখন বুঝি না জাস্ট ইউজ করে রাখি, আপনারা দেখে রাখেন। অনেকে বুঝি অনেকে বুঝি না, না বুঝলে সমস্যা নাই, দোষের কিছু নাই। এটা এটা কালার লাগবে। আমার ইমেজ হচ্ছে কোথায়? শুধু এখানে, আর আমার এরিয়া হচ্ছে এত বড়। এবার আমরা যদি চাই যে আমার কোন একটা ইমেজ কিছুটা ছোট, কার তুলনায়? এরিয়ার তুলনায়, ব্লক এরিয়ার তুলনায় কি আমার ইমেজটা কিছুটা ছোট বা অনেক ছোট, যেভাবে হোক না কেন আমি চাচ্ছি এই ইমেজটা পুরো ব্লক এরিয়া জুড়ে থাকুক অথবা পুরো এরিয়া জুড়ে থাকুক, তখন আপনার ইউজ করতে হবে কি ব্যাকগ্রাউন্ড সাইজ। অথবা আপনি চান যে হচ্ছে কি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ডিফল্ট যেভাবে আসতেছে এভাবে আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এটার হাইট উইডথ আপনি কন্ট্রোল করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডের হাইট উইডথটা কি কন্ট্রোল করবেন, তাহলে আপনার দরকার হবে কি ব্যাকগ্রাউন্ড সাইজ। ক্লিয়ার? আসেন এবার আমরা ইউজ করে দেখি। ব্যাকগ্রাউন্ড সাইজ দুটো ভ্যালু, একটা হচ্ছে কি উইডথ, একটা হচ্ছে যে হাইট। ওকে, এবার এটা এমনি থাকুক, আমরা এটা দেখে দেখে লিখি ব্যাকগ্রাউন্ড সাইজ। মনে করেন উইডথ দিলাম মনে করেন হচ্ছে কি তারে আমি 100%, আর হাইট দিলাম মনে করেন 50%। তাহলে কি হবে জিনিসটা? উইডথের দিক থেকে ফুল আসবে আর হাইটের দিক থেকে অর্ধেক আসবে, মানে যে এরিয়া থাকবে তার এরিয়ার কি অর্ধেক আসবে, এরকম হওয়ার কথা। চল না আসলে আমরা কি হয় দেখি তো, হচ্ছে তো আমরা কি এটা কন্ট্রোল করতে পারতেছি। আবার এর মধ্যে ব্যাকগ্রাউন্ড পজিশন দেন ওরা, এবারে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এবার কি করবে? তাহলে আমরা চাইলে কি ব্যাকগ্রাউন্ডের কোন অংশটা দেখাবো সেটাও আমরা কি কন্ট্রোল করতে পারবো, চাইলে পারবো না? সম্ভব। আচ্ছা, এবার যদি মনে করেন যে আপনার এই ইমেজটা আপনি উইডথের দিকে ফুল রাখবেন, হাইটের দিকে ফুল রাখবেন, তাহলে কি করবেন? দুইটাই 100%। জি, সিরিয়াল বলতে হ্যাঁ হ্যাঁ সিরিয়াল বলতে এখানে হচ্ছে প্রথম যে ভ্যালুটা আসবে এটা যাবে হচ্ছে কি উইডের সাথে, পরের যে ভ্যালুটা আসবে সেটা কাউন্ট হবে হাইট হিসেবে। ক্লিয়ার? এবার যদি যখন এরকম ইস্যু চলে আসে যে আমার কি উইডো সেম, মানে উইডো 100%, হাইটও 100%, সেখানে আমরা একটা আলাদা ভ্যালু ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে কভার বা কভার, যাই বলেন না কেন। তাহলে সে কি হবে? হাইট উইডটা কি আমার এরিয়া অনুযায়ী ফিল করে দিবে। কাকে দিয়ে ফিল করবে? ওই ইমেজের ধরে ফিল করে দিবে। শেষ। হ্যাঁ 100% বোঝাচ্ছে, একই কথা তো, মানে হচ্ছে আপনার এরিয়াটা ব্লক করে দিবে, এটা হচ্ছে কথা। যদি আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিয়ে দেন কি সরি ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দেন কভার, তাহলে সে হাইট উইডথ কি আছে আপনার এটা দেখবে না, সে কি দেখবে? আপনার একটা এরিয়া আছে, তার সেই এরিয়াটা ব্লক করতে হবে, সে ব্লক করে দিবে। হ্যাঁ, এখন যেটা ভালো একটা কথা বলছি সেটা হচ্ছে রেজুলেশন। আমরা রেজুলেশন সবাই বুঝি, আমরা অনেক সময় আমরা দেখি না যে হচ্ছে যে ইমেজটা ফাটা ফাটা দেখা যাচ্ছে না, জাপসা হয়ে গেছে, গোল হয়ে গেছে, এটা রেজুলেশনটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে এটা। ওকে, আমাদের হচ্ছে মানে আমরা মোবাইল কেনার সময় যে পিক্সেল দেখি না, পিক্সেল ডেনসিটি কত, এখন এটা কিন্তু অ্যাভেলেবেল, সবাই দেখে প্রায়, যে পিক্সেল ভালো হলে ভালো গেম খেলতে পারবো, মুভিটা ভালোভাবে দেখতে পারবো। দেখবেন যে হচ্ছে পাশাপাশি দুইটা মোবাইলে মুভি প্লে করতেছেন, একটা মোবাইল স্ক্রিন খুবই স্মুথ, দেখতে ভালো লাগতেছে, আরেকটা স্ক্রিনে ভালো লাগতেছে না, কি চলতেছে এটা? মানে গানের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, ওই মুভির কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে স্ক্রিনের জন্য। আর কোন একটা আপনার ভিডিও ভালো লাগে না, সেটাও কোন একটা স্ক্রিনে প্লে হলে ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। দেখবেন যে হচ্ছে আমাদের অনেক সময় যে টিভির সবগুলোতে বাইরে অনেক লাগায় রাখেন, মোটর লাগায় রাখে না, এইখানে কিছু চললে দেখা যায় আমাদের কি চোখটা আটকে জায়গা, দেখতে ভালো লাগতেছে। এটা কারণ কি? ওরা হচ্ছে যেসব টিভির পিক্সেল ডেনসিটি ভালো ওগুলো এখানে রাখে, আর যে কোনো কন্টেন্ট যেন দেখলে ভালো লাগে। একটা ইমেজের মধ্যে একটা কন্টেন্টের মধ্যে যত পিক্সেল ডেনসিটি বেশি থাকবে, মানে যত পিক্সেল বেশি থাকবে ওটা দেখতে তত ভালো লাগবে। আর যখন হচ্ছে যে মনে করেন এটা যখন ছোট ছিল,
যেমন হচ্ছে যে এতটুকু, এটার পিক্সেলের জন্য এটাই পারফেক্ট। যখন এখানে মনে হয় পিক্সেল আছে মনে হয় 100টা, কথার কথা 100টা পিক্সেল আছে এখানে, 100টা পিক্সেলে যখন টান দিয়ে আমি কি 1,00,000 পিক্সেলের সমান করে ফেলবো, তখন এটা তো ফাটবেই। এখানে তো আমি 1,00,000 পিক্সেল দিচ্ছি না, ওরে 100টা টেনে বড় করে ফেললাম। ওকে, যা একটা রাবারে টানলে বড় হয়ে যাচ্ছে, এখানে ওই কাজটাই হচ্ছে আর কি। ওকে, এই জন্য হচ্ছে যখনই হচ্ছে আমাদের একটা কি ওই আমাদের ব্লগ বা আমাদের এই অনুযায়ী বড় ইমেজ বা ছোট ইমেজ দরকার হয়, তখন সেটা ফটোশপ বা হচ্ছে এরকম কোন একটা কি এডিটিং টুলস দিয়ে ওই রেশিও অনুযায়ী ওই সাইজ অনুযায়ী ইমেজ করে নিব আমরা। তাহলে আর রেজোলিউশন নষ্ট হবে না, ইমেজ চ্যাপটা মোটাও কি হয়ে যাবে না। ক্লিয়ার বিষয়টা? ইউজ করলে আরো ক্লিয়ার হবে। তারপরে আর তেমন কিছু নাই, এটাই হলো কথাবার্তা। দেখেন এখানে দুইটা ভ্যালু দেখাচ্ছে, আমরা অলরেডি শিখে গেছি ভ্যালু কিভাবে আসতেছে, আর কিছু লাগবে না। অটো লেন পার্সেন্টেজ ওই আমরা চাইলে পিক্সেল দিয়ে দিতে পারবো, নো প্রবলেম। আমরা এখানে এই যে ভ্যালুটা আমরা যেটা ইউজ করলাম না একটু আগে, এটা চাইলে কি পিক্সেল দিয়ে ইউজ করতে পারবো, এই কথা, নো প্রবলেম। বা হচ্ছে আরইএম দিয়ে ইউজ করতে পারবো বা ইএম দিয়ে ইউজ করতে পারবো, মানে যে কোনো মেজারমেন্ট আপনি দিলে হচ্ছে। আপনি কি কখনো আরিয়া ইউজ করছেন বা হ্যাঁ হ্যাঁ আপনি কি করেন কি? করে করে আরইএম এখন হচ্ছে যে অ্যাসমেট হচ্ছে আরইএম এর, আরইএম মানে রেসপন্সিভের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। ভালো কাজ করে। সুবিধা হচ্ছে যে অনেক সুবিধা আছে। প্রথম সুবিধা বলতে পারেন যে হচ্ছে এখানে কম কোয়ান্টিটি সংখ্যা দিয়ে আপনি ভালো আউটপুট পাচ্ছেন। নরমালি আপনি এই একটা ফন্ট সাইজ দিবেন 16 পিক্সেল, তাহলে এখানে 16 লিখতে হচ্ছে, আর এখানে 1 লিখলে 16 পিক্সেল সমান হয়ে যাচ্ছে। এবার আপনি যেটা সুবিধাজনক ভাবতে পারেন, সমস্যা নাই, এগুলা নিয়ে এত মানে মারামারির কিছু নাই। ঘটনাগুলো ছোট ছোট, কিন্তু ঘটনাগুলো মনে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না। বর্ডারটা একটু দেখো। আপনাদের সময় আছে? পুরো 8 মিনিট। Sure. জি স্যার 8 মিনিট। চলেন তাহলে আরো কিছু ঘটনা ঘটাই আমরা। আচ্ছা আমরা একটা জিনিস দেখি, চলেন। আমরা সবাই কন্টেন্ট বুঝি, কন্টেন্ট। আচ্ছা তাহলে আমার উত্তর দেন তো, এখানে কন্টেন্ট কোনগুলা কোনগুলা? হ্যালো হ্যালো। আর কিছু আছে কন্টেন্ট? ওটা হচ্ছে এগুলো হচ্ছে কন্টেন্ট। এলিমেন্ট কোনগুলো? এলিমেন্ট আছে H1 H2 H3। মানে হচ্ছে না S3 S2 এরা না, ট্যাগ সহ কন্টেন্ট সহ পুরোটা হচ্ছে কি এলিমেন্ট। ওকে, আর নেস্টেড এলিমেন্ট কোনটা? এর ভিতরে এগুলো হচ্ছে কি বডি নেস্টেড, বডি নেস্টেড। ওকে ফাইন। আমরা কন্টেন্ট যদি বুঝি আমরা কি বর্ডার বুঝবো, যদি কন্টেন্ট বুঝি মার্জিন বুঝবো, যদি কন্টেন্ট বুঝি আমরা পেডিং বুঝবো। কয়টা বুঝবো? বর্ডার, মার্জিন, পেডিং, যদি আমরা কন্টেন্ট বুঝি। আসেন আমরা একটা জিনিস দেখবো, সেই জিনিসটা কোথায়? নিচে না, ওই যে বর্ডার আছে তো উপরে। না 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 না, আমি খুঁজছি অন্য জিনিস। এটা কোন ফাঁকে কিছু চলে গেল, এটা সার্চ দিব, লাগবে না, দেখো এই যে চলে আসছে বক্স মডেল। এটা কি বক্স মডেল শিখবো আমরা, আসেন। এটা হচ্ছে বক্স মডেল। দেখেন তো আপনারা কিন্তু দেখে বুঝে যাবেন, কন্টেন্ট তার মানে হচ্ছে কি এই লেখাগুলো। ওকে, মনে করতে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে যে এটা, আমি এটা লিখে দিই, চলেন। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডের চারপাশে থাকে হচ্ছে বর্ডার। হ্যালো ওয়ার্ল্ডের চারপাশে কি থাকে? বর্ডার থাকে, মানে কন্টেন্টের চারপাশে থাকে হচ্ছে বর্ডার। আবার কন্টেন্ট এবং এই বর্ডারের মাঝে থাকে হচ্ছে পেডিং। আপনাদের খেয়াল আছে আমরা যখন সেল পেডিং কমাচ্ছিলাম তখন ওই যে টিআর টিডির হচ্ছে যে এই বর্ডারটা এবং মাঝখানে লেখাটার ফাঁকাটা কি কমে যাচ্ছিল। আবার ওই সেল পেডিংটা যখন বাড়াচ্ছিলাম তখন ফাঁকাটা কি বেড়ে যাচ্ছিল। ওই যে পেডিং, এই পেডিংটা হচ্ছে এই পেডিংটা, ওটা সেলের মধ্যে ইউজ করতেছিলাম দেখি সেল পেডিং, আর এটা সবার মধ্যে ইউজ করতেছি শুধু পেডিং, স্পেসিফিক না, শুধুমাত্র কি সেলের জন্য, এটা সবার জন্য। এটা হচ্ছে পেডিং। পেডিংটা কোথায় থাকে? এটা হচ্ছে বর্ডার এবং কন্টেন্টের মাঝে থাকে। ওকে, এবার হচ্ছে বর্ডারের বাইরে যদি কিছু একটা থাকে সেটা হচ্ছে কি মার্জিন। ওকে, তাহলে আমরা যদি এটা কিভাবে বুঝবো এখন থেকে, বক্স মডেলটা, বক্স মডেলের তিনটে ভ্যালু, একটা হচ্ছে কি অথবা হচ্ছে যে তিনটে ম্যাটেরিয়ালস বলতে পারি, বা তিনটে হচ্ছে প্রপার্টি বলতে পারি, বা তিনটে এদের অংশ বলতে পারি। একটা হচ্ছে কি মার্জিন, একটা হচ্ছে কি বর্ডার, একটা হচ্ছে যে পেডিং। আপনি যদি কেউ যদি কোশ্চেন করে যে বক্স মডেল কিভাবে গঠিত হয়, বলবেন যে কি মার্জিন, বর্ডার, পেডিং নিয়ে গঠিত হয়। ক্লিয়ার? মার্জিন কোথায় থাকে? মার্জিন থাকে হচ্ছে যে কি কন্টেন্টের সাথে যে বর্ডার থাকে বর্ডারের বাইরে।
পেডিং থাকে কোথায়? কন্টেন্টের সাথে যে বর্ডার থাকে বর্ডারের মাঝে, আর বর্ডার থাকে কোথায়? কন্টেন্টের সাথে। ক্লিয়ার? আবার একটা জিনিস দেখেন, আবার এগুলো সবই অদৃশ্য, এগুলো কিন্তু কি দৃশ্যমান না কিছু। ওকে, এগুলো জিনবুতের মতো থাকে সবকিছু। আবার আপনি মনে করেন যে কন্টেন্টের সাথে যদি একটা বর্ডার নিয়ে আসতে চান, তাহলে আপনার প্রপার্টি হিসেবে ইউজ করতে হবে কি? বর্ডার। আপনাকে যদি বর্ডার আর পেডিং এর মাঝে বর্ডার দেখা যাক আর না যাক, বর্ডার আর পেডিং এর মাঝে যদি কি গ্যাপ তৈরি করতে হয়, আপনাকে প্রপার্টি হিসেবে ইউজ করতে হবে পেডিং। আপনার বর্ডার পেডিং দেখা যাক না যাক, যদি আপনি কন্টেন্টের বাইরে, বর্ডারের বাইরে যদি মার্জিন ইউজ করতে চান, আপনাকে ইউজ করতে হবে প্রপার্টি হিসেবে মার্জিন। এবার একটা জিনিস দেখেন, এবার এটা একটা যেরকম কন্টেন্ট না, এটা একটা কন্টেন্ট মনে করেন, ধরেন এটা একটা কি কন্টেন্ট, ধরার কি সেটা তো কন্টেন্টই নাকি? আবার এই কন্টেন্ট আবার এই কন্টেন্টের মধ্যে যদি দূরত্ব তৈরি করতে হয়, আমরা কি ইউজ করব? আমরা ইউজ করবো মার্জিন। কেন মার্জিন ইউজ করবো? কারণ হচ্ছে এগুলা কি এরিয়ার বাইরের লোক, এর বাইরে আছে। এখানে মার্জিনটা ফুলাবেন বেলুনের মতো, দেখবেন যে কি এই কন্টেন্ট আর এই কন্টেন্ট কি দূরে সরতেছে খালি। ওকে, এবার যদি মনে করেন যে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের চারপাশে যদি বর্ডার দিতে চান, তাহলে এই বর্ডার দিয়ে থাকবেন। এরপরে বর্ডার এবং কি কন্টেন্টের মাঝে যদি দূরত্ব তৈরি করতে চান বা ফাঁকা তৈরি করতে চান, তাহলে ইউজ করে থাকবেন কি? পেডিং। এগুলো খেয়াল রাখবেন, যখনই দুইটা কন্টেন্টের মাঝে দূরত্ব তৈরি করতে চাইবেন, তখন ইউজ করবেন কি? মার্জিন। যখন কন্টেন্টের চারপাশে বা কোনো এক পাশে বর্ডার ইউজ করতে চান, তখন ইউজ করবেন কি? বর্ডার। আর যখন বর্ডার এবং কন্টেন্টের মাঝে ফাঁকা তৈরি করতে চান, যেমন সেল পেডিং আমরা করছিলাম, তাহলে ইউজ করবেন কি? পেডিং। এতে শিখে গেলেন। আর এগুলা সবারই 4টা করে ভ্যালু আছে, টপ, রাইট, বটম, লেফট। টপ, রাইট, বটম, লেফট, 4টা ভ্যালু। আমরা যখন একটা ভ্যালু এরকম ঘুরে টপ থেকে রাইট, রাইট থেকে বটম, বটম থেকে লেফট এভাবে ঘুরে, তখন আমরা এটাকে বলি ক্লকওয়াইজ। কি বলি? ক্লকওয়াইজ। খেয়াল রাখবেন, এই যে শিখলাম, তাহলে কি শেখা হয়ে গেল, শেষ। বর্ডার যে যে বক্স মডেলের ভিতরে যদি দুইটা কন্টেন্ট থাকে, ওকে, তার মাঝখানে যদি আমি ডিসটেন্স ক্রিয়েট করতে চাই, বক্স মডেল একটা কন্টেন্টে করবে, একটা কন্টেন্ট থাকবে। যদি আরেকটা কন্টেন্ট সাথে দিলে আরেকটা বক্স মডেল, আরেকটা কন্টেন্ট দিলে সেটা আরেকটা বক্স মডেল। যেমন এখানে মনে করেন যে এখানে ওদের কোশ্চেনটা ভালো ছিল যে একটা বক্স মডেলের মধ্যে দুইটা কন্টেন্ট আসতে পারে কিনা। না, আপনার একটা ট্যাগ শুরু, একটা ট্যাগ শেষ, মাঝখানে একটা কি কন্টেন্ট, তার মানে এটা একটা বক্স মডেল। হ্যাঁ, এখানে থাকলে তো সেটা আমার ট্যাগের বাইরে যাচ্ছে না, তাহলে এটা একই বক্স মডেলের ভিতরে আছে। তাহলে এখানে এটা একটা বক্স মডেল, এটা একটা বক্স মডেল, এটা একটা বক্স মডেল। দেখা যাক আর না যাক, এখানে আমার কি মার্জিন আছে, এখানে পেডিং আছে, এখানে বর্ডার আছে, অদৃশ্য অবস্থায় আছে। একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস বুঝাই। এখানে দেখেন ফাঁকা আছে না, আমার এখানে কি এই তো এখানে শেষ, তাহলে এখানে ফাঁকাটা কে কে ধরে রাখছে? হ্যাঁ, এইখানে আমি মনে করেন যে 200 দিছিলাম, 200টা বাদ দিয়ে দিলাম, স্ত্রী তো এখানে, তাও এখানে ধরে রাখছে কে? এগুলো যে অদৃশ্য কিছু জিনপুত আছে, মার্জিন, পেডিং, বর্ডার, ওদেরকে অনেকে ধরে রাখছে। ওকে, আমরা আইডেন্টিফাই করলে বের করতে পারবো। চলো আমরা ট্রাই করি একটু বের করার। এই টুয়ানের মধ্যে আমরা ট্রাই করি প্রথমে কি? বর্ডার 0 পিক্সেল। কিছু কমে কিনা একটু দেখেন যে কোনো কিছু হয় কিনা, চেঞ্জ হয় কিনা। আসছে কোনো চেঞ্জ না, তার মানে এখানে বর্ডার নাই, অদৃশ্য কোনো বর্ডার এখানে আছে, কিন্তু সেটা শুধুই অদৃশ্য, সেটার কোনো আসলে অস্তিত্ব নাই, একদম অদৃশ্য, কোনো অস্তিত্ব নাই এটার। এবার আমরা ইউজ করছি এখানে পেডিং, কোন চেঞ্জ আছে? তার মানে এটা থাকলেও কোনো অস্তিত্ব এটার নাই। এরপর এখানে আমি যদি মার্জিন, কিছু কমছে, এটা আছে, এটার অস্তিত্ব আছে এটা, ঠিক আছে। এটার অস্তিত্ব আবার সব এলিমেন্টের মধ্যে থাকে না, কিছু কিছু এলিমেন্টের মধ্যে থাকে। দেখবো যে যেসব এলিমেন্টের মধ্যে এরকম লুকানো বা কি গায়েবী অবস্থায় মার্জিন, পেডিং, বর্ডার কিছু আছে, এইসব এলিমেন্টের নাম হচ্ছে ব্লক এলিমেন্ট। এগুলোর কি নাম? ব্লক এলিমেন্ট। আর যেসব এলিমেন্টের মধ্যে এরকম গায়েবী কোনো কিছু নাই, সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এটা নিয়ে আমরা কালকে, আগামীকালকে আল্লাহ বাঁচা রাখলে আরো ডিটেলস আমরা জানবো। আপাতত মার্জিন, পেডিং, বর্ডার সম্বন্ধে আমরা জানি, বুঝলেন? আর বাকিরা বসেন, একটু 5 মিনিট আর একটু ক্লাস করি। 0। এবার আমরা এবার ভ্যালুগুলো এবার অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, নো প্রবলেম। H1 এর মধ্যে অ্যাপ্লাই করি। হ্যাঁ, বর্ডার দিলাম, বর্ডার কয়টা ভ্যালু বললাম? টপ, এটা সবার জন্য, শুধু বর্ডারের জন্য না। আমরা এখানে একটু উপরের দিকে কোথাও একটা লিখে রাখি, এটা বর্ডার, মার্জিন, পেডিং, 4টা ভ্যালু কি কি? টপ, রাইট, বটম, লেফট। ওকে, এটা কমেন্ট করে রাখি। এটা হলো লাস্ট শেখার জন্য আর কি, বোঝার জন্য।
আর বর্ডারে যদি টপ থাকে, আসেন আমরা দিলাম বর্ডার টপ, বর্ডারের কি টপ, এভাবে লিখতে হবে বর্ডার কি টপ 1 পিক্সেল। ওকে, বর্ডারে এবার হচ্ছে কালার কোড দিতে হবে, মানে বর্ডারের রং দিতে হবে আর কি একটা। ওকে, যেমন রং লাগবে বর্ডারে, যেমন রং দিলাম মনে করেন রেড, আপাতত আমরা এভাবে ইউজ করি, কিন্তু এটা দিলে আসবে না, কারণ হচ্ছে কি বর্ডারে কিছু স্টাইল ইউজ করতে হবে, বর্ডারে কিছু স্টাইল লাগবে, স্টাইল ছাড়া বর্ডার কাজ করবে না। বর্ডারের স্টাইল গুলো কি এটা একটু দেখতে হবে আমাদের। হ্যাঁ চলুন, বর্ডার স্টাইল বর্ডার কই জিনিসটা, এই যে পাওয়া গেল। হ্যাঁ বর্ডার স্টাইল গুলো এই যে এগুলো হচ্ছে বর্ডারের স্টাইল, কি কি ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, গ্রোভ, ব্রিজ, ইনসাইড, আউটসাইড, নান, হিডেন। নান মানে কি কোন একটার মধ্যে বর্ডার আছে, আমি লিখে দিলাম বর্ডার নান, তার মানে বর্ডার নাই। কোন এলিমেন্টের মধ্যে বর্ডার ডিফল্ট আছে, আমি লিখে দিলাম বর্ডার হিডেন, তার মানে বর্ডার নাই, গায়েব। আর কারোর কাছে বর্ডার নাই, আমি লিখে দিলাম ডটেড, ড্যাশ, সলিড, গ্রোভ, যে কোনো একটা স্টাইল, তাহলে বর্ডার কি ওই স্টাইল অনুযায়ী চলে আসবে। যেমন আমি এখানে লিখতেছি বর্ডার, এখানে ডটেড। ওকে ফাইন, আসেন বর্ডার টপ, দিদি নান আর হিডেন দিলে নাই, গায়েব হয়ে যাবে। যদি মনে করেন যে কোন একটা এলিমেন্টের মধ্যে ডিফল্ট বাই ডিফল্ট বর্ডার আছে, আমি এখানে লিখে দিলাম বর্ডার কি নান বা বর্ডার হিডেন, তাহলে এটা গায়েব হয়ে যাবে, দেখা যাবে না। ক্লিয়ার? 10 পিক্সেল ডটেড রেড, এটা কার স্টাইল? বর্ডার টপের স্টাইল। ওকে আসলো, এটা বর্ডার। এরকম এরকম কেন হয়েছে? ডট 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 ডট, এটা স্টাইলের জন্য। ওকে একটা মিনিট একটু আগে। আচ্ছা এরপরে হচ্ছে আমি বর্ডার দিব কি, মনে করেন যে রাইট দিচ্ছি, বর্ডার রাইট, একই 10 পিক্সেল সলিড, আরেকটা দিচ্ছি, এটা আরেকটা স্টাইল কিন্তু এটা সলিড, এই যে সলিড। ওকে সলিড দিলাম গ্রিন, দেখা যায় চলে আসছে। হ্যাঁ এর হাইটটা একটু বাড়াই দিতে পারি, তাহলে আমরা একটু ভালো দেখতে পারবো। হাইট 100 পিক্সেল। হ্যাঁ এরপরে এটা কপি করে জাস্ট লিখে দিই। হ্যাঁ আমাদের একটা সময় যেহেতু কম, আমি একটু কপি পেস্ট করি। রাইটের পরে কি আছে? বটম 10 পিক্সেল। আমাদের আরো এক সেল নিয়ে আসি, আর কি কি স্টাইল আছে? ডটেড ড্যাশ আছে। ওকে ফাইন, ড্যাশ ইয়েলো। আরেকটা নিয়ে আসি, রাইটের অপোজিট কি লেফট। আর স্টাইল আছে না আমাদের, ওখান থেকে যেকোনো একটা নিয়ে নেন, ডাবল নিতে পারেন, মানে যেটা ইচ্ছা। ওকে এটা গ্রিনে থাক, নো প্রবলেম। আমরা তো বুঝি না, কালার দিলে ওই কালারটা আসবে, এটা তো আমরা বুঝি নাকি। দেখেন ডটেড সলিড, এটা কি ডাবল, এটা ড্যাশ রাইট, আর এটা কি ডাবল। তাহলে একটা স্টাইল দিয়ে একরকম আসতেছে, কালার দিলে কালার আসবে, আর কি পিক্সেল দিয়ে মেজারমেন্ট করলে চিকন বা মোটা আসবে। ক্লিয়ার? এটা হচ্ছে বর্ডার। বর্ডারের শর্টহ্যান্ড আছে, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করব, অথবা আপনারা বাসায় গিয়ে পড়তে পারবেন। সেম কাজটা আমরা মার্জিন পেডিং করতে পারবো।